তিনি স্বামীর সাথে গুজরাটে একটি সফরে গিয়ে পার্সি নারীরা যে শৌখিন কায়দায় শাড়ি পরেন সেভাবে নিজের মতো করে শাড়ি পরার কায়দা শুরু করলেন। এক্ষেত্রে তিনি নিজস্ব একটি স্টাইল চালু করলেন। তিনি প্রথম বাম দিকে আঁচল বা পাল্লু দিয়ে শাড়ি পরার ধরনটি চালু করেন। সেটা ছিল পার্সি স্টাইলের বিপরীত। ডান হাত দিয়ে যেন নির্বিঘ্নে কাজ করা যায় সেই চিন্তা থেকেই বাম কাঁধে আঁচল ফেলার বিষয়টি তিনি শুরু করেন। এছাড়াও তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, যিনি বাংলার নারীদের ক্ষমতায়ন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। হ্যাঁ, আমি যার কথা বলছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। আমি বলছি ঠাকুর বাড়ির এক মহিলার কথা, জ্ঞানদানন্দিনী ঠাকুর, যিনি এক আন্দোলন এনেছিলেন বাংলায়, যিনি একটি বিপ্লব ঘটিয়েছিলেন বাংলার নারীদের মধ্যে। তার আগে শাড়ি পরার তেমন কায়দা বাংলার ঘরে ঘরে ছিল না। তিনি প্রথম যিনি একটি নতুন স্টাইলে শাড়ি পরার রীতি চালু করেছিলেন, সেই সঙ্গে পেটিকোট পরারও ব্যবস্থা করেছিলেন। সেই স্টাইল, সেই শাড়ি পেটিকোট এখনও চলে আসছে। আমরা তাকে শুধু শাড়ি পরার জন্যই নয়, আমরা তাকে আরও নানা বিষয়ে স্মরণ করব। তার জ্ঞানের কোনো অন্ত ছিল না। তিনি হলেন ঠাকুর বাড়ির এক মহিলা, জ্ঞানদানন্দিনী দেবী। নমস্কার বন্ধুরা, বান্ধবীতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ। জ্ঞানদানন্দিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতৃবধূ, 19 শতকের একজন সমাজ সংস্কারক, যিনি বাংলার নারীদের ক্ষমতায়ন ঘটিয়েছিলেন। জ্ঞানদানন্দিনী ঠাকুর, যিনি 26শে জুলাই 1850 সালে জন্মগ্রহণ করেন, 1 অক্টোবর 1941 সালে তার মৃত্যু হয়। 19 শতকের একজন সমাজ সংস্কারক, যিনি বাংলার নারীদের ক্ষমতায়ন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্বের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। জ্ঞানদানন্দিনী দেবী জন্মগ্রহণ করেছিলেন 26শে জুলাই 1850, নরেন্দ্রপুর, যশোর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি। তার মৃত্যু হয় 1 অক্টোবর 1941, বয়স যখন 91 বছর, কলকাতা, ব্রিটিশ ভারতে। তিনি পেশায় ছিলেন একজন সমাজ সংস্কারক। তার দাম্পত্য সঙ্গী ছিল তার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর। তার পিতা অভয়চরণ মুখোপাধ্যায় এবং মাতা নিস্তারিণী দেবী। যশোরের নরেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন জ্ঞানদানন্দিনী। বাবা অভয়চরণ মুখোপাধ্যায় এবং মা নিস্তারিণী দেবী। তার বাবা তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন। সেই সময়কার রীতি অনুসারে জ্ঞানদানন্দিনী দেবীর বিয়ে হয়ে যায় খুবই অল্প বয়সে। দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে 1857 সালে, যখন তার বয়স, বিয়ে হয়, তখন সে মাত্র 7 বছরের শিশু ছিল। পিতা অভয়চরণ কুলীন ব্রাহ্মণ বংশের হওয়া সত্ত্বেও পিরালি পরিবারের একজনকে বিয়ে করার কারণে তাকে সমাজচ্যুত করা হয়। যশোরের শান্ত ও মনোরম পরিবেশের বিপরীতে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে নিজেকে তিনি আবিষ্কার করলেন কঠোর পর্দার মাঝে। 1862 সালে সত্যেন্দ্রনাথ যখন তার প্রবেশনারি ট্রেনিংয়ের জন্য ইংল্যান্ডে যান, তখন জ্ঞানদানন্দিনীকেও সাথে নিয়ে যেতে চাইলেন, অর্থাৎ তার স্ত্রীকেও সাথে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু পিতা দেবেন্দ্রনাথ সেটি মানলেন না। পরে জ্ঞানদানন্দিনীর সেজ দেবর হেমেন্দ্রনাথ ঠাকুর তার লেখাপড়ার দায়িত্ব নিলেন। তিনি বিখ্যাত ব্রাহ্ম শিক্ষাবিদ আরাধ্যানাথ পাকরাশির কাছেও শিক্ষা গ্রহণ করেন। 1864 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম ভারতীয় সিভিল সার্ভিস সদস্য হিসাবে ইংল্যান্ড থেকে ফিরলেন, তখন জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথে বম্বেতে গিয়ে বসবাস শুরু করলেন। সত্যেন্দ্রনাথ আদরের সহধর্মিণীকে গেনুমণি নামেই ডাকতেন।
বম্বেতে গিয়ে জ্ঞানদা নন্দিনী ইউরোপীয়দের সামাজিক বলয়ের মধ্যে পড়ে গেলেন এবং ইংরেজি আদব কায়দা রপ্ত করতে লাগলেন। সামাজিক অবস্থানের এই পরিবর্তনের কারণে তার জন্য সঠিকভাবে কাপড় পরার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বাঙালি কায়দায় শাড়ি পরার তখনকার প্রচলিত রীতি যা ছিল তা অনেকটাই আড়ম্বরপূর্ণ ছিল। স্বামীর সাথে গুজরাটে এক সফরে গিয়ে পার্সি নারীরা যে শৌখিন কায়দায় শাড়ি পরেন সেভাবে নিজের মতো করে শাড়ি পরার কায়দা শুরু করলেন। এক্ষেত্রে তিনি নিজস্ব একটি স্টাইল চালু করলেন। তিনি প্রথম বাম দিকে আঁচল বা পাল্লু দিয়ে শাড়ি পরার ধরনটি চালু করেন। সেটা ছিল পার্সি স্টাইলের বিপরীত। ডান হাত দিয়ে যেন নির্বিঘ্নে কাজ করা যায় সেই চিন্তা থেকেই বাম কাঁধে আঁচল ফেলার বিষয়টি তিনি শুরু করেন। তিনি এমনকি বামাবোধিনী পত্রিকা নামে একটি ম্যাগাজিনে বিজ্ঞাপনও করেছেন তার মতো করে শাড়ি পরার প্রশিক্ষণ দিতে। কলকাতায় তার অনুগত প্রথম দিককার ছাত্রীদের মধ্যে একজন বিহারীলাল গুপ্তা আইসিএসের স্ত্রী সৌদামিনী গুপ্তা। কলকাতার ব্রাহ্ম নারীদের মধ্যে তার দ্রুত জনপ্রিয়তা পেতে থাকল বাম্বিকা শাড়ি নামে। পরে এটি পরার ধরনে পরিবর্তিত হয়ে বোম্বাই দস্তর এবং শেষে নাম হয় ঠাকুরবাড়ির শাড়ি। 1866 সালে ভাইসরয় লর্ড লরেন্সের দেয়া ভোজসভায় স্বামীর সাথে যোগ দিয়ে কলকাতায় জ্ঞানদা নন্দিনী উচ্চ বর্ণের পরিবারের রীতিনীতি ভাঙলেন। পাথুরেঘাটার প্রসন্নকুমার ঠাকুর সেখানে আমন্ত্রিতদের মধ্যে একজন ছিলেন এবং জ্ঞানদা নন্দিনী দেবীর দৃঢ়তায় তিনি গভীরভাবে ক্ষুব্ধ হলেন এবং ভাইসরয়ের আবাস ত্যাগ করে চলে যান। তার শ্বশুর দেবেন্দ্রনাথ ঠাকুরও তার স্বাধীনচেতা মনোভাবকে উদারভাবে মেনে নিতে পারেননি। এর ফলে ঠাকুর পরিবারে এক ধরনের মতভেদ দেখা যায় বলেও শোনা যায়। জ্ঞানদা নন্দিনী নিজের মতো করে থাকতে 1868 সালে জোড়াসাঁকো ছেড়ে কাছেই পার্ক স্ট্রিটে চলে যান। এত নৈকট্য সত্ত্বেও তাদের দুজনের মধ্যে আর কখনোই দেখা সাক্ষাৎ হয়নি। যাই হোক, এই সময় তার ছোট দেবর রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। পার্ক স্ট্রিটের বাড়িতে তিনি নিয়মিতভাবে আসতেন। 1869 সালে জ্ঞানদা নন্দিনী তার স্বামীর সাথে বম্বেতে ফিরে যান। একই বছর তার প্রথম সন্তানের জন্মের কয়েকদিনের মধ্যেই তাকে হারান তিনি। 1872 সালে পুত্র সুরেন্দ্রনাথ যখন জন্ম নেয় তখন এই দম্পতি পুনায় থাকতেন। পরের বছর কন্যা ইন্দিরা দেবী জন্ম নেন বিজাপুরে। এ সময় সাহসিকতার আর এক ধাপ হিসাবে জ্ঞানদা নন্দিনী সন্তানদের জন্য একজন মুসলিম সেবিকা নিয়োগ করেন। সে সময় শিক্ষিত হিন্দু সম্প্রদায়ের নার্স কিংবা গভর্নেসদের তত্ত্বাবধানে বাচ্চা রাখার বিষয়টি ভারতীয় অভিজাত পরিবারগুলোতে ছিল একটি সাধারণ রীতি। এরপর 1876 সালে পরিবার থেকে দূর প্রবাসে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে তার তৃতীয় পুত্র গোবিন্দনাথের জন্ম হয়। 1877 সালে জ্ঞানদা নন্দিনীকে তার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর এক ইংরেজ দম্পতির সঙ্গে ইংল্যান্ডে প্রেরণ করেন। জ্ঞানদা নন্দিনী যে স্বামীকে ছাড়াই তার 3 সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন তা সেকালে ছিল এক দুঃসাহসী কাজ। তার স্বামীর কাকা জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর তাকে লন্ডনে স্বাগত জানান। তিনি প্রথম এশিয়ান ব্যারিস্টার ছাড়াও ছিলেন খ্রিস্ট ধর্মে দীক্ষিত একজন ব্যক্তি। কিংস্টন গার্ডেন্সে তার বাড়িতে কিছুদিন থাকার পরে জ্ঞানদা নন্দিনী সাসেক্সের ব্রাইটনে মদিনা ভিলায় একটি বাড়িতে চলে যান। 1878 সালের অক্টোবরে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছুটিতে ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সেখানে আসেন। মৃত সন্তানের জন্মলাভ এবং কনিষ্ঠ পুত্র গোবিন্দনাথের মৃত্যুর কারণে ইংল্যান্ডে তার প্রথম বছরটি ছিল বিষাদেপূর্ণ। লন্ডনের কেনসাল গ্রিন সিমেট্রিতে দ্বারকানাথ ঠাকুরের সমাধির পাশে গোবিন্দনাথকে সমাহিত করার ব্যবস্থা করেন তিনি। শিগগিরই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার এবং তার সন্তানদের সখ্য গড়ে ওঠে।
তার কন্যা ইন্দিরা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিনের অন্তরঙ্গ বন্ধু হয়ে ওঠেন। সত্যেন্দ্রনাথের ছুটি শেষে সুরাটে বদলি হয়ে যান এবং জ্ঞানদানন্দিনী সন্তানদের নিয়ে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় লোয়ার সার্কুলার রোডের বাংলোতে বসবাস শুরু করেন জ্ঞানদানন্দিনী দেবী। ইন্দিরা এবং ভাইজি সরলার স্মৃতি থেকে জানা যায়, জ্ঞানদানন্দিনী দেবী কখনোই জোড়াসাঁকোর সাথে তার সম্পর্ক পরিত্যাগ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং তরুণী বধূ মৃণালিনীর পরামর্শক হিসাবে ছিলেন তিনি। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কের বিষয়টি রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার রাজ্যেও বিস্তৃত হয়। রবীন্দ্রনাথের নাটকের পারফরমেন্সেও সহযোগিতা শুরু করেন তিনি। বাড়ির অন্যান্য মেয়েদেরও উৎসাহিত করতেন মাঝে মাঝেই। এভাবেই তৈরি হয় বাল্মীকি প্রতিভা, কালমেঘয়া, রাজা ও রানী, মায়ার খেলা এবং বিসর্জন। ইন্দিরা দেবীর স্মৃতি থেকে আমরা আরও জানতে পারি যে জ্ঞানদানন্দিনী তার উঁচু অবস্থানের পরও সে সময়কার কলকাতার গ্ল্যামারাস জগতের বাসিন্দাদের সাথে মেলামেশা করেননি। কলকাতার সমাজ তার প্রতি ততটা সহানুভূতিশীল ছিল না। 1889 সালে রাজা ও রানী নাটকে তার অভিনয়ের নিন্দা তুলে ধরা হয় জনপ্রিয় বাংলা পত্রিকা বঙ্গবাসীতে। হাস্যকরভাবে ঠাকুরবাড়ির যেখানে এই নাটক মঞ্চস্থ হতো সেখানে এখন একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। জ্ঞানদানন্দিনী নিজের জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় নারীর সামনে খুলে দিয়েছিলেন নতুন জীবনের দরজা। বাঙালির সমাজে দুটি জিনিসের প্রবর্তন করেন তিনি, একটি সন্ধ্যা ভ্রমণ ও অন্যটি পরিবারের জন্মদিন পালন। আমার মামি জ্ঞানদা ব্রিটেন থেকে নতুন একটি প্রথা সঙ্গে করে নিয়ে আসেন, সেটি হলো জন্মদিন। এর আগে এই ধরনের অদ্ভুত উদযাপনের সম্পর্কে আমাদের জানা ছিল না। প্রকৃতপক্ষে আমরা এমনকি কবে জন্ম নিয়েছি সেটাই তো জানতাম না। একবার সুরেনের জন্মদিনের উৎসব থেকে ফেরার পর জোড়াসাঁকোর শিশুদের মাঝে যে উন্মাদনা দেখেছিলাম তা এখনও নির্দিষ্টভাবে স্মরণ করতে পারি। এবং শুধু তাই না, শিশুরা তাদের জন্ম কবে হয়েছিল তার খোঁজ নিতে শুরু করল। আমাদের পশ্চিমা মনস্ক পরিবার নিশ্চিতভাবেই দ্রুত এই ধারণা গ্রহণ করে, যা ব্রাহ্ম সমাজও গ্রহণ করেছিল। এখন দেখুন, সারা দেশেই জন্মদিন উদযাপন করা হচ্ছে। সূত্র সরলা দেবী চৌধুরানী, জীবনের ঝরাপাতা। 1907 সালে তিনি এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর যখন রাঁচিতে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রাঁচি বেড়াতে গিয়ে তাদের জায়গাটি ভালো লাগে ও সেখানে শেষ জীবন কাটানোর মনস্থির করেন। তারা সেখানকার মোরাবাদী পাহাড় কিনে রাস্তা বানান। পাহাড়ের উপর জ্যোতিরিন্দ্রনাথ শান্তিধাম বাড়ি বানান 1910 সালে, আর পাহাড়ের নিচে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী বানান সত্যধাম। 1911 সাল থেকে তারা সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1923 সালে 9 জানুয়ারি সত্যেন্দ্রনাথ পরলোক গমন করেন। 1925 সালে 4 মার্চ প্রয়াত হন জ্যোতিরিন্দ্রনাথ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর 2 মাস পর 1941 সালের 1 অক্টোবর কলকাতার পাম অ্যাভিনিউয়ের লাল বাংলা নামে পরিচিত সুরেন্দ্রনাথের বাড়িতে 91 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান জ্ঞানদানন্দিনী দেবী। সত্যেন্দ্রনাথের জ্ঞানমণি থেকে বাংলার জ্ঞানদানন্দিনী। নানান অর্থে তিনি বিপ্লবের সমার্থক, প্রথা ভাঙার পথিকৃৎ তথা নতুন প্রথার প্রবর্তকও। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী, ঠাকুর বাড়ির মেজ বউ, ভারতের নারী স্বাধীনতার পথিকৃৎ জ্ঞানদানন্দিনী দেবীর জীবনকথা। সত্যেন্দ্রনাথ ঠাকুর না থাকলে জ্ঞানদানন্দিনী হতেন না, অথচ আমাদের দেশে নারী মুক্তি, নারী স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলতে বসে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আমরা আরও যাদের কথা স্মরণ করি তাদের মধ্যে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত থাকেন সত্যেন্দ্রনাথ। মহর্ষি দেবেন্দ্রনাথের দ্বিতীয় পুত্র, রবীন্দ্রনাথের মেজদা এবং জ্ঞানদানন্দিনীর স্বামী।
সত্যেন্দ্রনাথ হলেন প্রথম ভারতীয় যিনি ইংরেজ সহ সকল ভারতীয়কে অবাক ও বেবাক করে দিয়ে ইংরেজ সরকারের রাজকর্মী হয়ে কাজে যোগ দেন। কিন্তু সত্যেন্দ্রনাথ অন্য কিছু হতে চেয়েছিলেন। এই হতে চাওয়ার পিছনে ছিল জন স্টুয়ার্ট মিলের অবদান। মিল ও তার স্ত্রী হ্যারিয়েট টেলর মিলের লেখা সাবজেকশন অফ উইমেন বইটি প্রকাশিত হয় সত্যেন্দ্রনাথের বিলেত যাত্রার ঠিক আগের বছর 1861 সালে। নারী পুরুষের সমান অধিকার নিয়ে লেখা মিল দম্পতির এই বই ইউরোপীয় সমাজের সনাতন ভাবনার গোড়া ধরে নাড়া দিয়েছিল। বিতর্কের সেই ঢেউ এসে পড়েছিল এদেশের উচ্চবিত্ত ইঙ্গবঙ্গ সমাজেও। ইংরেজ ভারতের নাগরিক ও ব্রাহ্ম আন্দোলনের নেতা ও কর্মী হিসেবে সত্যেন্দ্রনাথ এই বিতর্কের অভিঘাতে বাঙালি তথা ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেন। তার সেই ভাবনার সঙ্গী ছিলেন কেশবচন্দ্র সেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই ভাবনারই প্রথম ফসল হলেন সৌদামিনী, স্বর্ণকুমারী ও সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী। অন্তঃপুরের পর্দার আড়াল সরিয়ে স্বামীর সঙ্গে অনাত্মীয়দের সামনে আসা ঠাকুর পরিবারের প্রথম বধূ। এই প্রসঙ্গে আমরা কেশবচন্দ্রের স্ত্রী জগমোহিনীর কথাও মনে রাখব। আজকের বাংলাদেশের যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামে জ্ঞানদানন্দিনীর জন্ম 1850 সালে। তার বাবা অভয়াচরণ মুখোপাধ্যায়, মা নিস্তারিণী। জন্মের পর জ্ঞানদার সংসারে মেয়েদের অবস্থানে যে ছবি দেখেছিলেন সে কথা তিনি নিজেই লিখে গিয়েছেন আমার জীবন কথায়। অভয়চরণ 8-9 বছর বয়সে তার বাবার উপরে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তিনি যশোর জেলার খুলনা মহকুমার দক্ষিণডিহি গ্রামে এসে উপস্থিত হন। এই গ্রামের ধনী রায় বংশের সদস্য যিনি নিস্তারিণীর বাবা ছিলেন, সেই সুন্দর চেহারার অভয়চরণকে দেখে কৌতূহলী হয়ে তার বংশ পরিচয় জেনে তাকে বাড়িতে আশ্রয় দেন ও নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখেন। দেবেন্দ্রনাথের শ্বশুরালয় ছিল এই দক্ষিণডিহি। পরবর্তীকালে এই গ্রামই হয় রবীন্দ্রনাথেরও শ্বশুরালয়। এদিকে ছেলের খোঁজে অভয়চরণের বাবা দক্ষিণডিহি গ্রামে এসে জানতে পারেন যে তার ছেলে এক বিড়ালি ঘরে বিয়ে করেছে। তিনি রেগে গিয়ে অভিশাপ দেন অভয়চরণ নির্বংশ হোক। ত্যায্যপুত্র অভয়চরণ তারপর দক্ষিণডিহিতেই থাকতে শুরু করলেও ঘরজামাই হয়ে থাকাটা পছন্দ করেননি। নিজের ভাগ্য সন্ধানে মরিয়া হয়ে একদিন রাত্রে নিস্তারিণীকে নিয়ে হাঁটতে হাঁটতে 17 মাইল দূরে নরেন্দ্রপুর গ্রামে চলে আসেন। সেখানে অনেক চেষ্টায় এক জমিদারি কাছারিতে 3-4 টাকার কাজ জোগাড় করে থাকতে শুরু করেন। জ্ঞানদানন্দিনী জানিয়েছেন তার মায়ের এই সময়টা বড়ই কষ্টে গিয়েছে। নিস্তারিণী সংসারের কাজে খুব পটু ছিলেন না। তিনি বন জঙ্গল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করে আনতেন। কাঁটার খোঁচায় হাত ছড়ে গেলে কাঁদতে কাঁদতে ডাল ভেঙে উনুন ধরাতেন। এই অবস্থা থেকে মুক্তি ঘটে কলকাতার এক ধনী মহিলার সাহায্যে। ওই মহিলাকে জ্ঞানদা পিসিমা বলে ডাকতেন আর মহিলা অভয়াচরণকে দাদা বলতেন। এই পিসি অভয়াচরণকে কলকাতায় এনে বেশি মাইনের চাকরি দিয়ে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। এই বাড়ি থেকে অভয়াচরণ নরেন্দ্রপুরে যাতায়াত করতেন। এর ফলে অভয়াচরণের নিজের সংসারে আর্থিক সুরাহা যেমন হয়, তেমনি নিস্তারিণীর জীবনেও শান্তি আসে। পরবর্তীকালে নিস্তারিণী ও জ্ঞানদা কলকাতার এই বাড়িতে এসেছেন। জ্ঞানদার তখন 2.5 বছর বয়স। আর্থিক সচ্ছলতার পরে অভয়াচরণ নরেন্দ্রপুরের বাড়ি বদলেছিলেন। আরও প্রশস্ত একটি বাড়িতে তারা থাকতে শুরু করেন, যার অনেকগুলি ঘর ও উঠোন। এই বাড়িতে অভয়াচরণ তার গুরুমশাইয়ের পরামর্শে একটি পাঠশালা চালু করেন। একজন গুরুমশাই নিযুক্ত হন। পড়ুয়ারাও জড়ো হয়। অভয়াচরণের তখন মনে হয় আমার মেয়েটিকেও ওই পাঠশালায় পড়তে দিই। আর এইভাবেই জ্ঞানদার লেখাপড়ার সঙ্গে পরিচয় হয়।
সেকালের পদ্ধতি অনুসারে জ্ঞানদাকে প্রথমে তালপাতায় যতটা চওড়া পাতা তত বড় অক্ষর লিখতে হয়েছিল। তারপর ক্রমশ কম চওড়া ৮ ভাঁজের কাগজে লিখতে শিখলেন। আরও কিছুদিন পরে হাত পাকলে ১৬ ভাঁজের কাগজে লেখার ক্ষমতা জন্মালে জ্ঞানদার পাঠশালায় পড়া শেষ হয়। ছেলেবেলায় গ্রামের পাড়ায় জ্ঞানদার সমবয়সী বন্ধু তেমন কেউ ছিল না। তার দিন কাটত একলা। শাড়ি পরতেন। শীতকালে একটা দোলাই মাথার উপর দিয়ে ঘাড়ের কাছে গিট বেঁধে দেয়া হতো। আমি একটা ঘরের কোণে বসে নিজের খেলনা নিয়ে খেলতে খুব ভালোবাসতাম। সকালবেলায় উঠে সাজি হাতে করে আমাদের ফুলবাগানে পুজোর ফুল তুলতে যেতে আমার খুব ভালো লাগতো। ক্রমে যখন পুষ্পপাত্রে ফুল, দূর্বা, বিল্বপত্র কীরকম করে সাজাতে হয়, কেমন করে শিব গড়তে হয় এইসব শিখলুম, তখন আমার মা, আইমা অর্থাৎ মায়ের পিসি যেমন খুশি হলেন, আমারও তেমনই আনন্দ হলো। এই আনন্দই জ্ঞানদার জীবনের পাথেয় ছিল। সুন্দরের পূজারী ছিলেন তিনি। জ্ঞানদাকে আইমা অর্থাৎ তার মায়ের পিসি কোলে নিয়ে পাড়া বেড়াতে যেতেন। মজুমদারদের দুর্গা উৎসবে গিয়ে বলি দেখে ভয় চোখ বন্ধ করে মা দুর্গার কাছে ক্ষমা চাইতেন জ্ঞানদা। কখনো দেখতেন আরোগ্য লাভের পরে কালী মূর্তির সামনে নিজের মা বুক চিরে রক্ত দিচ্ছেন। জাগরণের রাতে পাড়ার মেয়েদের নাচ গান, হাসি গল্প শুনতে শুনতে জেগে থাকার ইচ্ছে থাকলেও মা আইমার কোলে ঘুমিয়ে পড়তেন। দুধের দাঁত পড়তে শুরু করলে ইঁদুরের গর্তে সেই দাঁত ইঁদুরকে দিতে দিতে বলতেন, ইঁদুর পড়া দাঁত তুমি নাও, তোমার দাঁত আমাকে দাও। এই দুধের দাঁত পড়ার দিনেই জ্ঞানদার বিয়ে হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, সম্ভবত ১২৬৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে, অর্থাৎ ১৮৫৯ সালে। তখন তার বয়স মাত্র ৭-৮। জ্ঞানদার বিয়ে যে ৭ বছরে হয়েছিল তার পিছনে ছিল অভয়াচরণকে দেয়া তার গুরুমশায়ের পরামর্শ। তিনি বলেছিলেন ৭ বছরের কন্যাদানে বেশি পুণ্য হয়, যাকে বলে গৌরীদান। বিয়ে ঠিক হওয়ার পরে অভয়াচরণ কলকাতায় বাড়ি ভাড়া করেছিলেন। বিয়ে সেই ভাড়া বাড়ি থেকেই হয়েছিল। বাসি বিয়েতে ঘেরাটোপ দেয়া পালকিতে করে জ্ঞানদাকে আনা হয়েছিল জোড়াসাঁকোয়। সেদিন তিনি এত কেঁদেছিলেন যে বমি করে ফেলেছিলেন পালকির মধ্যেই। শাশুড়ি সারদা দেবী জ্ঞানদাকে কোলে তুলে নিয়ে গিয়েছিলেন বাড়ির ভিতরে। জ্ঞানদা নন্দিনীর আত্মকথায় এই বর্ণনা আমাদের বুঝতে সাহায্য করে তার সময়ে সমাজের মেয়েলি সংস্কার, সেই সঙ্গে কোন ঠাকুর বাড়ির অন্দরমহলে তিনি প্রবেশ করেছিলেন তার একটা ছবিও তুলে ধরে। অথচ বাইরে ব্রাহ্ম আন্দোলনের খোলা হাওয়া তখন বইতে শুরু করেছে, কিন্তু তাকে অন্তঃপুরে পৌঁছে দেওয়ার কাজ তখনও শুরু হয়নি। ঠাকুর বংশের মেজ বউ জ্ঞানদা নন্দিনী যখন এলেন, তখনও তিনি লাজুক এক মেয়ে। বাড়ির জন্য মন কাঁদে, ফিরে যেতে চান মায়ের কাছে। বড় ননদ সৌদামিনী তাকে সান্ত্বনা দেন, যত্ন করেন। তাই ওরা দুজনে পরামর্শ করে একদিন বেশি রাত্রে সমান তালে পা ফেলে বাড়ির ভিতরে এলেন। তারপরে উনি মনমোহনকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে পাশে এসে শুয়ে পড়লেন। আমরা দুজনেই জড়সড় হয়ে বসে রইলুম। সেকালের বিচারে এ রীতিমতো বিদ্রোহ। গ্রাম বাংলাও তখন নীল বিদ্রোহের আগুনে পুড়ছে। পাবনার প্রজাবিদ্রোহ ক্রমশ আকার নিচ্ছে। ১৮৫৯ থেকে ১৮৬৬ সালে কলকাতা ব্রাহ্ম সমাজে যোগদান করে কেশবচন্দ্র ব্রাহ্ম আন্দোলনের নতুন এক অধ্যায়ের সূচনার প্রস্তুতি নিচ্ছেন। দেবেন্দ্রনাথের নেতৃত্বে তাঁরই ডান ও বাম হাত হিসাবে কাজ শুরু করেছেন কেশবচন্দ্র ও সত্যেন্দ্রনাথ। কেশবচন্দ্রের আগমনে ব্রাহ্ম আন্দোলনের পালে নূতন ঢেউ লেগেছিল। কলকাতার হিন্দু পরিবারে ব্রাহ্ম ধর্মগ্রহণের হিড়িক পড়ে গিয়েছিল। সেই আন্দোলনের উত্তেজিত পরিবেশে সত্যেন্দ্রনাথ পড়েছিলেন জন স্টুয়ার্ট মিলের সাবজেকশন অফ উইমেন বইটি। নারী মুক্তির পথিকৃৎ হতে চেয়ে সত্যেন্দ্রনাথ সেই মুক্ত হাওয়াকে নিজের পরিবারের অন্দরে বইয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন।
প্রসঙ্গত স্মরণীয় যে রামমোহন দ্বারকানাথ বিদ্যাসাগর প্রমুখ নারী মুক্তির জন্য সক্রিয় হলেও নিজেদের স্ত্রীদের সেই শিক্ষা স্বাধীনতার বৃত্তে এনে দাঁড় করাতে পারেননি, কিন্তু যিনি এই উদ্যোগকে নিজের পারিবারিক জীবনে সফল করে তুলতে পেরেছিলেন তিনি হলেন সত্যেন্দ্রনাথ। আদরের সহধর্মিণী গেনুমণির আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন জ্ঞানদানন্দিনী রূপে। সত্যেন্দ্রনাথকে শুরু করতে হয়েছিল একেবারে গোড়া থেকে। আইসিএস হওয়ার জন্য বিলেতে গিয়ে সেখান থেকে জ্ঞানদাকে লেখা চিঠিতে সত্যেন্দ্রনাথের এই চেষ্টার সাক্ষ্য রয়ে গিয়েছে। তিনি একটি চিঠিতে তার বালিকা বধূকে লিখছেন, তোমার মনে কি লাগে না আমাদের স্ত্রীলোকেরা এত অল্প বয়সে বিবাহ করে, যখন বিবাহ কি তাহারা জানে না। ও আপনার মনে স্বাধীনভাবে বিবাহ করতে পারে না। তোমার বিবাহ তো হয় নাই, তাহাকে কন্যাদান বলে। তোমার পিতা কেবল তোমাকে দান করিয়াছেন। এমন কথা জ্ঞানদা এর আগে কখনো শোনেননি। স্বামী তাকে কি বোঝাতে চান তাও যেন সহজে মাথায় ঢোকে না। মেয়েরা স্বাধীনভাবে বিয়ে করবে, এর মানে কি তা তিনি বোঝেন না। ভয় বুক কাঁপে। স্বামী কি করতে চান, কি বোঝাতে চান, কিছুই পরিষ্কার হয় না। চিঠির বাক্য জমে ওঠে। আমরা স্বাধীনতাপূর্বক বিবাহ করি নাই, অথবা তুমি যে পর্যন্ত বয়স্ক, শিক্ষিত ও সকল বিষয়ে উন্নত না হইবে সে পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্বন্ধে প্রবেশ করিব না। ইউরোপীয় সমাজের পথ চলতি নারী পুরুষের যে ছবি সত্যেন্দ্রনাথ দেখিয়েছিলেন তা তাকে অবাক করেছিল। নিজের সমাজ বা বাড়ির মেয়েদের সঙ্গে কিছুতেই সেই ছবি মেলাতে পারছিলেন না, কিন্তু মেলাতে তার মন ব্যাকুল। তাই বিলেতের সমাজের খবর দিয়ে চিঠিতে লেখেন, এখানে জনসমাজে যাহা কিছু সৌভাগ্য, যাহা কিছু উন্নতি, সাধু, সুন্দর, প্রশংসনীয়, স্ত্রীলোকেদের সৌভাগ্যই তাহার মূল। আর তাই আমার ইচ্ছা তুমি আমাদের স্ত্রীলোকেদের দৃষ্টান্ত স্বরূপ হইবে, কিন্তু তোমার আপনার উপরেই তাহা অনেক নির্ভর। জোড়াসাঁকোতে জ্ঞানদাকে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল সত্যেন্দ্রনাথের দেশে ফেরার আগেই। সেজদেবর হেমেন্দ্রনাথের সামনে বই হাতে ঘোমটায় মুখ ঢেকে তাকে বসতে হয়েছে, আর একবার ধমক দিলে চমকে উঠেছেন। আমার যা কিছু বাংলা বিদ্যা তার সেজ ঠাকুরপোর কাছে। মাইকেল প্রভৃতি শক্ত বাংলা বই পড়াতেন, আমার খুব ভালো লাগতো। বিলেত থেকে সত্যেন্দ্রনাথের নির্দেশ এসেছিল জ্ঞানদাকে ইংরাজি শেখানোর, কিন্তু কেবল চিঠিতে জ্ঞানদাকে উৎসাহিত করে সত্যেন্দ্রনাথ থেমে যাননি। তিনি জ্ঞানদাকে দেখতে আকুল হয়ে পড়েছিলেন। তার মনে হচ্ছিল ইউরোপের সমাজের ছবি তিনি যদি জ্ঞানদাকে চাক্ষুষ করাতে পারেন, এক নূতন ক্ষেত্র দেখিতে পাইবে সে। কারণ তার হৃদয় মন এখন অন্তঃপুরের প্রাচীর মধ্যে শুষ্ক প্রায় হইয়া রইয়াছে। তাই তিনি দেবেন্দ্রনাথকে বোঝাতে চেয়েছেন, যেমন উৎকৃষ্ট বীজ ফলিবার জন্য উপযুক্ত সরস জমিকে প্রতীক্ষা করে, জ্ঞানদার জন্য সেই জমি অপেক্ষা করে আছে পাশ্চাত্যের সমাজের মধ্যে। মেরি কার্পেন্টারের সঙ্গে জ্ঞানদার আলাপ করিয়ে দেবার জন্য তিনি ব্যাকুল হয়েছেন। দেবেন্দ্রনাথ অনুমতি দেননি। হতাশ সত্যেন্দ্রনাথকে তিনি তার স্বভাব সিদ্ধ মনোভাবে লিখেছেন, তিনি যেন অন্তঃপুরের মান মর্যাদার উপর হস্তক্ষেপ না করেন। সত্যেন্দ্রনাথ ইংল্যান্ডে বসে রাতের স্বপ্ন দেখছেন। তিনি জোড়াসাঁকোতে ফিরে এসেছেন এবং বাড়ির ভিতরের কাঠের আবরণ বা ঝরকা দেখে কৈলাস মুখুজ্জেকে আদেশ করছেন, ওসব ঝরকা কেন, সব ভাঙিয়া ফেলো। সত্যেন্দ্রনাথ প্রথম ভারতীয় আইসিএস হয়ে দেশে ফিরলেন 1864 সালে। ফিরে এসে এমন কাণ্ড শুরু করেছিলেন যে তার মা সারদা ভয় পেয়ে গিয়ে বলেছিলেন, তুই মেয়েদের নিয়ে মেমদের মতো গড়ের মাঠে বেড়াতে যাবি নাকি? সত্যেন্দ্রনাথের এই উদ্যোগের জন্য শাশুড়ির সেই ক্ষোভের শিকার হয়েছিলেন জ্ঞানদা। প্রগতিবাদী স্বামীর জন্য মুখ বুজে সব সহ্য করতে হয়েছিল তাকে। সত্যেন্দ্রনাথের কর্মক্ষেত্র ছিল মহারাষ্ট্র।
এতদিন প্রথা ছিল স্বামী তার কর্মক্ষেত্রে থাকবে আর বউ থাকবে বাড়ির অন্তঃপুরে। সত্যেন্দ্রনাথ এই প্রথা বদলে দিতে দেবেন্দ্রনাথের কাছে আবার অনুমতি চাইলেন। তার যুক্তি, এই পর্দা প্রথা আমাদের নিজস্ব নয়, মুসলমানের রীতির অনুকরণ। এবার আর দেবেন্দ্রনাথ তাকে আটকালেন না। শুরু হলো তোড়জোড়। কিন্তু প্রশ্ন হলো, জ্ঞানদা নন্দিনী কি পোশাক পরে বাইরে বেরোবেন? ঘরের কোণে বন্দি মেয়ে বউদের পোশাক নিয়ে কেউ মাথা ঘামাননি এতদিন। সত্যেন্দ্রনাথ কলকাতার এক ফরাসি দোকানে ফরমাস দিয়ে কিম্ভূত কিমাকার এক পোশাক বানালেন, কিন্তু সেটা পরা এত হাঙ্গামা হতো যে ওকে পরিয়ে দিতে হতো। আমি পারতুম না। লিখেছেন জ্ঞানদা নন্দিনী। পোশাকের সমস্যার সাময়িকভাবে মিটলেও দেখা গেল বাড়ির মেজ বউ কিভাবে জাহাজে উঠবেন তা নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়েছেন। সত্যেন্দ্রনাথ মত দিলেন জ্ঞানদা বাড়ি থেকেই গাড়িতে উঠবেন। সকলে ছি ছি করে উঠলেন। বাড়ির বউ কর্মচারীদের সামনে দিয়ে হেঁটে দেউড়ি পার হবেন, তা অসম্ভব। দেবেন্দ্রনাথও রাজি হলেন না। তিনি নির্দেশ দিলেন মেয়েদের পালকি জ্ঞানদাকে একেবারে কলকাতার বন্দরে মুম্বাইগামী জাহাজের ভিতরে উঠিয়ে দিয়ে আসবে। হলোও তাই। জ্ঞানদা নন্দিনীর এই যাত্রায় মেয়েদের জন্য উপযুক্ত পোশাক তৈরির প্রসঙ্গটি প্রগতিশীল বাঙালি পরিবারের আগ্রহের বিষয় হয়ে উঠল। তারা বুঝেছিলেন অন্তঃপুর থেকে মেয়েদের বাইরে আনতে হলে উপযুক্ত পোশাক বানাতে না পারলে আসল উদ্দেশ্যই অধরা থেকে যাবে। তখন অন্তঃপুরের মেয়েরা কেবল একটি কাপড়ে শরীর ঢেকে রাখত। তাদের কোনো অন্তর্বাস বা জুতো চটির বালাই ছিল না। প্রসঙ্গত মেয়েদের বাইরে যাওয়ার পোশাক নিয়ে জোড়াসাঁকোতে যিনি প্রথম চিন্তাভাবনা করতে শুরু করেন তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর। মুম্বাই গিয়ে জ্ঞানদা নন্দিনী মানেকজি করসেটজি নামে এক সম্ভ্রান্ত পার্সি পরিবারের সঙ্গে কয়েক মাস ছিলেন। তাদের দুই শিক্ষিত মেয়ে আইমাই ও শিরিনবাই বিদেশ থেকে ঘুরে এসেছিলেন। লাজুক জ্ঞানদার মুখে কথা নেই দেখে তারা জ্ঞানদাকে মুগি মাসি অর্থাৎ বোবা বলে ডাকতেন। এই পরিবারের মেয়েদের পোশাক দেখে জ্ঞানদা তার কিম্ভূত কিমাকার পোশাক ছেড়ে পরিবারের মেয়েদের মতোই পোশাক পরতে শুরু করেন। ওরা ডান কাঁধের উপর দিয়ে শাড়ি পরে। পরে আমি সেটা বদলে আমাদের মতো বাঁ কাঁধে পরতুম। ওরা সর্বদাই রেশমি কাপড় পরে আর মাথায় একটা রুমাল বাঁধে ও একটা সাদা পাতলা পিরান মতো জামার তলায় পরে। এইভাবে ক্রমশ জ্ঞানদার সেই ভাবনা বিস্তার লাভ করে। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বাম্ভিকা শাড়ি ঠাকুরবাড়ির শাড়ির পর্যায়ে পৌঁছায়। অনেক ব্রাহ্ম মহিলাও তাদের মতো করে চেষ্টা শুরু করেন। তার ধরনের শাড়ি পরা শিখিয়ে দেবার জন্য জ্ঞানদা খবরের কাগজে বিজ্ঞাপনও দিতেন। সে শাড়ি পরার ধরনের নাম ছিল বোম্বাই দস্তর। বাংলায় তার নাম হলো ঠাকুরবাড়ির শাড়ি। শাড়ির সঙ্গে সায়া, সেমিজ, ব্লাউজ, জ্যাকেট পরাও তিনি চালু করেন। তবে এখন বাঙালি মেয়েরা যেভাবে শাড়ি পরেন সেই ঢংটি কিন্তু জ্ঞানদা নন্দিনীর দান নয়। সেই শাড়ি পরার ধরনে যে অসুবিধা ছিল তা দূর করে এটি চালু করেন কেশবচন্দ্রের কন্যা সুনীতি দেবী। মুম্বাইয়ে 2 বছর কাটিয়ে কলকাতায় ফিরলেন জ্ঞানদা নন্দিনী। চিত্রাদেব লিখেছেন, অপরূপ বেশবাসে সেজে জ্ঞানদা নন্দিনী আবার একদিন কলকাতার মাটিতে পা দিলেন। প্রকৃতপক্ষে সেই দিনটিতেই শুরু হলো বাঙালি মেয়েদের জয়যাত্রা। স্বর্ণকুমারী জানিয়েছেন, ঘরের বউকে মেমের মতো গাড়ি থেকে নামতে দেখিয়া সেদিন বাড়িতে যে শোক অভিনয় ঘটিয়াছিল তাহা বর্ণনার অতীত। বাড়ির পুরনো চাকরদের চোখ দিয়ে নেমে এসেছিল অশ্রুধারা। আসলে পালকিতে চেপে ঠাকুর বাড়িতে যে মেজবউ মুম্বাইয়ে গিয়েছিলেন 2 বছরের ব্যবধানে তিনি হয়ে উঠেছিলেন প্রথম ভারতীয় রাজকর্মচারীর ঘরণী। এখন তিনি ইংরেজ সাম্রাজ্যের ক্ষমতার অলিন্দের বাসিন্দা। তার সঙ্গে ডিনার করতে আসেন ইংরেজ রাজকর্মীরা। প্রথম দিকে কোনো ইংরেজ বন্ধু সহবত মেনে সম্ভাষণ করতে চাইলে লজ্জায় হাত ছাড়িয়ে অন্তঃপুরে পালিয়ে বাঁচতে চাইতেন জ্ঞানদা।
কিন্তু ক্রমশ বড়লাট স্যার বার্টল ফেরে তাদের অতিথি হয়ে এসে ইংরাজিতে জ্ঞানদার সঙ্গে গল্প জুড়লে এক বর্ণ ইংরাজি না বুঝলেও কেবল মাথা নেড়ে যাওয়ার স্মার্টনেস তিনি অর্জন করে নেন। আর এইভাবেই ক্রমশ নিজেকে তৈরি করতে থাকেন জ্ঞানদা। অন্তঃপুরের বাইরের বিরাট পৃথিবীর মুখ তখন তিনি দেখে ফেলেছেন। কিন্তু এর বিপরীতে কলকাতার জোড়াসাঁকোতে ফিরে জ্ঞানদা নন্দিনী একঘরে হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বর্ণকুমারী। জ্ঞানদা তখন অন্তঃসত্ত্বা। স্বর্ণকুমারী দেখেছেন বাড়ির অন্যান্য মেয়েরা বউ ঠাকুরানীর সঙ্গে অসংকোচে খাওয়া দাওয়া করিতে বা মিশিতে ভয় পাচ্ছেন। এ খবর সত্যেন্দ্রনাথ রাখতেন। এখানে বলা প্রয়োজন, দেবেন্দ্রনাথ নারী স্বাধীনতার পক্ষে হলেও জ্ঞানদার সঙ্গে তার বনিবনা হয়নি বলে অনুমান করেন রবীন্দ্র গবেষকরা। এমনই এক পরিবেশে সত্যেন্দ্রনাথ 27শে ডিসেম্বর 1866 গভর্নর লর্ড লরেন্সের পার্টির নিমন্ত্রণ রক্ষা করতে অন্তঃসত্ত্বা জ্ঞানদা নন্দিনীকে একলা পাঠিয়ে দেন। তাকে দেখে সকলে চমকে উঠেছিলেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন পাথুরিয়া ঘাটার প্রসন্নকুমার ঠাকুর। তিনি জ্ঞানদা নন্দিনীকে দেখে লজ্জায় রাগে পার্টি ছেড়ে বেরিয়ে যান। 1869 সালে জ্ঞানদা ফিরে যান স্বামীর কর্মস্থল মুম্বাই শহরে। তবে এই সমস্ত ঘটনার অভিঘাত কি জ্ঞানদার শরীরে ও মনে প্রবল চাপ তৈরি করেছিল? কারণ মুম্বাই ফিরে তার প্রথম পুত্র সন্তান জন্মের দিন দুয়েকের মধ্যেই মারা যায়। বছর তিনেক পরে 1872 সালে জন্ম হয় সুরেন্দ্রনাথের, আর 1873 সালে ইন্দিরার। এরপর গোবিন্দর অর্থাৎ চবি জন্মগ্রহণ করে। 1877 সালে সত্যেন্দ্রনাথ 3 পুত্রকন্যার সঙ্গে নিয়ে যখন জ্ঞানদাকে ইংল্যান্ডে পাঠালেন, তখনও তিনি অন্তঃসত্ত্বা। ইংল্যান্ডের বন্দরে তাদের নিতে এসে জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর একলা জ্ঞানদা নন্দিনীকে 3 পুত্রকন্যাকে নিয়ে নামতে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ পরে এসে যোগ দেন তাদের সঙ্গে। বিলেতেই জন্মায় তাদের আরও এক পুত্র সন্তান, কিন্তু শেষের 2 সন্তান ইংল্যান্ডের মাটিতেই মারা যায়। জ্ঞানদা নন্দিনীকে এসবের মধ্যে দিয়েই এগোতে হয়েছিল। সত্যেন্দ্রনাথের উদ্যোগে আজন্ম লালিত সংস্কার ভেঙে অন্তঃপুরের দুয়ারটুকু পার হতে অনেক সংশয়, অনেক ভয়, অনেক লজ্জা ও ঘৃণা সয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। জ্ঞানদা নন্দিনী নিজের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতীয় নারীর সামনে খুলে দিয়েছিলেন নতুন জীবনের দরজা। বাঙালি সমাজে 2টি জিনিসের প্রবর্তন করেন তিনি, একটি সন্ধ্যা ভ্রমণ ও অন্যটি পরিবারের জন্মদিন পালন। এছাড়াও যৌথ পরিবারের বাইরে আধুনিক ছোট্ট পরিবারের ছকটি জ্ঞানদা নন্দিনী চালু করেন। তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজেদের স্বতন্ত্র বাড়িতে ছোট্ট পরিবার নিয়ে থাকতে শুরু করেন। কলকাতার নানা বাড়িতে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদা নন্দিনী তাদের পুত্রকন্যাদের নিয়ে থেকেছেন, যার একটি আজকের গুরুসদয় দত্ত রোডের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের বাড়িটি ও অন্যটি ক্যালকাটা ক্লাব বীরজিৎলার বাড়ি আজও দাঁড়িয়ে আছে। বীরজিৎলার বাড়ি থেকে পার্ক স্ট্রিটের 50 নম্বর বাড়িতে উঠে আসার পরে বিপত্নিক ও নিঃসন্তান জ্যোতিরিন্দ্রনাথ এই বাড়িতেই থাকতেন তাদের সঙ্গে। তবে জোড়াসাঁকো ছেড়ে গেলেও ঠাকুর পরিবারে অপরিহার্য হয়ে উঠেছিল জ্ঞানদা নন্দিনীর উপস্থিতি। তিনি ছিলেন সকলের মুশকিল আসান। বিদেশে যাওয়ার আগে রবীন্দ্রনাথ মুম্বাইতে তার বাড়িতে থেকেই পাশ্চাত্য রীতি রেওয়াজ শিখেছিলেন। প্রথম বিলেতে গিয়ে মেজ বৌঠান জ্ঞানদা নন্দিনী হয়ে ওঠেন 18 বছরের রবীন্দ্রনাথের অভিভাবক। রবীন্দ্রনাথের জন্য মৃণালিনীকে যশোর থেকে খুঁজে এনেছিলেন জ্ঞানদাই। 5টি সন্তানকে মানুষ করতে মৃণালিনী পাশে পেয়েছিলেন জ্ঞানদাকেই। অবনীন্দ্রনাথকে হ্যাভেল সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে পরোক্ষে জ্ঞানদা বেঙ্গল স্কুল চিত্রকলা আন্দোলন সম্ভব করিয়েছিলেন। বাড়ির ছোটদের ছবি আঁকায় উৎসাহ দিতে বসিয়েছেন লিথোপ্রেস।
পারিবারিক পত্রিকা বালক প্রকাশ করে রবীন্দ্রনাথকে দিয়ে যেমন ছোটদের জন্য লিখিয়েছেন, তেমনি নিজেও কলম ধরেছেন। নাতি সুবীরের জন্য দুটি রূপকথার নাট্যরূপ সাত ভাই চম্পা ও টাকডুমাডুম তার আশ্চর্য কীর্তি। এই নাটকের সংলাপ নাকের বদলে নরুন পেলুম তাক ডুমাডুম ডুম হয়তো অনেকেরই আজ মনে পড়বে। ভারতী পত্রিকায় তার লেখা কিন্ডারগার্টেন ও স্ত্রী শিক্ষা উল্লেখযোগ্য। এছাড়া আছে মারাঠি রচনার বাংলা অনুবাদ ভাউ সাহেবের বখর। ইংরেজ নিন্দা ও স্বদেশ অনুরাগ লেখা দুটি তার স্বদেশ ভাবনার পরিচয় দেয়। জ্যোতিরিন্দ্রনাথের সংস্কৃত নাটক অনুবাদের পিছনের প্রেরণাও জ্ঞানদানন্দিনী। নাটকে অভিনয়ের জন্যও তার ডাক পড়ত। রাজা ও রানী নাটকে রানী সুমিত্রার ভূমিকায় জ্ঞানদার অভিনয় পাবলিক স্টেজের অভিনেত্রীদের উদ্বুদ্ধ করেছিল তার অভিনয়কে হুবহু নকল করতে। প্রত্যক্ষদর্শী অবনীন্দ্রনাথ। জ্ঞানদানন্দিনীর এক অদ্ভুত খেয়াল জোড়াসাঁকোর মেয়েদের অমর করে রেখেছে আজও। তা হল একজন ফটোগ্রাফার আনিয়ে শাশুড়ি, জা, ননদ এবং অন্যান্য মেয়েদের ফটো তুলিয়ে রাখা। এই উদ্যোগের ফলে আমরা আজ ঠাকুরবাড়ির মেয়েদের ছবি দেখতে পাই। তবে বধূ হিসাবে কাদম্বরীকে জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য বলে মনে করেননি জ্ঞানদানন্দিনী। কাদম্বরীর সঙ্গে তার একটা দূরত্ব থেকে গিয়েছিল। সেগুলি কি কি কারণে তা আজও অজানা। হতে পারে সেগুলি তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ঘটনা। 1908 নাগাদ রাঁচি বেড়াতে যায় জ্ঞানদানন্দিনী, সত্যেন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ এবং সেখানে গিয়ে জায়গাটি ভালো লাগে ও সেখানেই শেষ জীবন কাটাবেন বলে সকলে মনস্থির করেন। তারা মোরাবাদী পাহাড়টি কিনে রাস্তা বানান। পাহাড়ের উপর জ্যোতিরিন্দ্রনাথ শান্তিধাম বাড়িটি তৈরি করেন 1910 সালে। পাহাড়ের নিচে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী বানান সত্যধাম। এখানেই তাদের শেষ জীবন কাটে। 9 জানুয়ারি 1923 সালে মৃত্যু হয় সত্যেন্দ্রনাথের। 4 মার্চ 1925 চলে যান জ্যোতিরিন্দ্রনাথ। এরপর তার প্রিয় রবির মৃত্যুর 2 মাস পরে 1 অক্টোবর 1941 কলকাতার পাম অ্যাভিনিউয়ের লাল বাংলা নামে পরিচিত সুরেন্দ্রনাথের বাড়িতে 91 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় জ্ঞানদানন্দিনী দেবীর। সত্যেন্দ্রনাথ ঠাকুর না থাকলে জ্ঞানদানন্দিনী হতেন না। অথচ আমাদের দেশে নারী মুক্তি ও নারী স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলতে বসে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে আমরা আরও যাদের কথা স্মরণ করি, তাদের মধ্যে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত থাকেন সত্যেন্দ্রনাথ। সময়টা যখন নারীর ঘরের 4 দেয়ালে বন্দি থাকার, সেই সময় নারীর চলাচল স্বাভাবিক করা এবং নারীরাও যে পারে তা প্রমাণ করার জন্য অনেক মহীয়সী নারী এগিয়ে এসেছেন। সেই রক্ষণশীল সমাজেরই একজন নারী যিনি বাংলার নারীদের দেখিয়েছেন আধুনিকতার পথ। মেয়েদের পোশাকে পরিবর্তন এনে তৈরি করেছেন আধুনিক এবং আরামদায়ক শাড়ি পরার কৌশল। ছোটদের জন্যও তিনি সমৃদ্ধ সাহিত্য পত্রিকা প্রকাশ করতে থাকেন। একের পর এক সাহসী সিদ্ধান্ত নিতে থাকেন এবং অন্ধকার থেকে আলোর মশাল হাতে রাস্তায় বেরিয়ে পড়া একজন নারী জ্ঞানদানন্দিনী দেবী। তার দেখানো আধুনিকতার ছোঁয়াতেই আজও আমরা আলোকিত হই। আমার ঘরে ঘোমটা মাথায় প্রবেশ নিষিদ্ধ। জ্ঞানদাকে বলছেন ঠাকুরপো হেমেন্দ্র। জ্ঞানদা বলছেন, তোমার সামনে আমার মোটেও ঘোমটা দিতে ইচ্ছা করে না, কিন্তু ঘোমটা না দিলে পিঠটা যে খোলা থাকে, কেউ যদি দেখে ফেলে। উত্তরে হেমেন্দ্র বলছেন, ফেলুকে। ঠাকুরপো, তুমি আমাকে বললে আমাকে বুঝতে হবে আমি কার বউ? সে কি আমি বুঝিনি ভেবেছ? অমন ঘটা করে বিয়ে হলো, বাবামশাই আমাকে কি সুন্দর সুন্দর খেলনা দিলেন, আর আমি বুঝিনি আমি কার বউ? অত বোকা আমি নই ঠাকুরপো, আমি তো তোমার মেজ দাদার বউ। ঠাকুরপো হেমেন্দ্রর দিকে তাকিয়ে 7 বছরের জ্ঞানদা কথাগুলো বলল এক নিঃশ্বাসে।
6 বছরের বড় হেমেন্দ্র ভারিক্কি চালে বলল, কিন্তু আমার মেজ দাদাটি কে, তা তো তোমাকে জানতে হবে। সে কি আমি জানি না? তোমার মেজ দাদাটি হলো গিয়ে আমার বর। ওটা তো তার আসল পরিচয় নয়। হেমেন্দ্রর মুখে ঝিলিক দেয় হাসি। তাহলে আমার বরের আসল পরিচয়টা কি? আমার মেজদাদা মিস্টার সত্যেন্দ্রনাথ ঠাকুর আমার পিতৃদেব দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র, ভারতবর্ষের প্রথম ভারতীয় আইসিএস। এটা একটা ঐতিহাসিক পরিচয়। মেজ বউ ঠাকুরন, তোমাকে তার উপযুক্ত বউ হতে হবে, আর তোমাকে তার উপযুক্ত করে গড়ে পিঠে তোলার দায়িত্ব মেজদাদা ইংল্যান্ড থেকে চিঠি লিখে আমার হাতে দিয়েছেন। ক্লিয়ার? ক্লিয়ার মানে কি বুঝতে পেরেছ তো? হেমেন্দ্র অবাক হয়ে তাকায় জ্ঞানদার দিকে। জ্ঞানদা যে বুদ্ধিমতী তার চোখ দেখলেই বোঝা যায়। হেমেন্দ্র সেই জলজলে চোখ দুটির দিকে তাকিয়ে বলে, মেজ বৌঠান, ক্লিয়ার শব্দটার মানে তুমি ঠিক জানো না, কিন্তু বুদ্ধি খরচ করে তুমি মানেটা ঠিক ঠাউরেছ। আমি কিন্তু তারিফ করছি বৌঠান তোমার চালাকির। ক্লিয়ার মানে কি গো? ক্লিয়ার মানে পরিষ্কার। আমি যদি প্রশ্ন করি ক্লিয়ার, তাহলে বুঝবে আমি জানতে চাইছি ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার তো? একদম ক্লিয়ার। হেসে বলে 7 বছরের জ্ঞানদা। তারপর মাথায় ঘোমটা টানে। তারপর বলে, আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, বা ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টও হতে পারে। সার্ভেন্ট মানে তো চাকর ঠাকুরপো। ওটা জানি। আমার বর কি তাহলে? না না, তোমার বর বিলেতে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেবেন, বুঝেছ? ওর থেকে বড় চাকরি ব্রিটিশ ইন্ডিয়াতে নেই। এতদিন ওই চাকরি শুধু সাহেবরাই করেছেন। আমার মেজদাদা প্রথম ইন্ডিয়ান যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যোগ্য বিবেচিত হয়েছেন। ওরে বাবা, তার মানে কি ঠাকুরপো? তার মানে তোমাকে মেমসাহেব হতে হবে মেজ বৌঠান, আর তোমাকে মেমসাহেব বানানোর দায়িত্ব মেজদাদা আমাকেই দিয়েছেন। সুতরাং আমার ঘরে এসো। তোমার মেমসাহেব হওয়ার প্রথম পাঠ আজকেই শুরু হবে। তোমার ঘরে? হ্যাঁ গো, কিন্তু তার আগে ঘোমটা সরাও। তোমাকে পই পই করে বলেছি মেজ বৌঠান, আমার ঘরে ঘোমটা মাথায় প্রবেশ নিষিদ্ধ। এন্ট্রি প্রোহিবিটেড মানে? ওটা প্রবেশ নিষিদ্ধর ইংরেজি। ইংরেজিতে আমার ঘোষণাটাকে আরও জোরদার করলুম। এই আজ্ঞা এখন তুমি মানতে বাধ্য। তোমার সামনে আমার মোটেও ঘোমটা দিতে ইচ্ছা করে না, কিন্তু ঘোমটা না দিলে পিঠটা যে খোলা থাকে, কেউ যদি দেখে ফেলে। ফেলুক গে, তোমার পিঠটাকে বিচ্ছিরি যে তুমি দেখাবে না বৌঠান। তাছাড়া তুমি যখন ইংল্যান্ডে যাবে, শেক্সপিয়ার, মিল্টন, বায়রনের দেশে যাবে, তখন এক গলা ঘোমটা দেবে নাকি? ইংল্যান্ড কোথায় তাই আমি জানি না, আর আমি যাব ইংল্যান্ড? আমার ঘরে এসো বৌঠান, ইংল্যান্ড কোথায় কত দূরে সব জানবে। এই কথোপকথনের তথ্যসূত্র রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন। সমীর সেনগুপ্ত, সাহিত্য সংসদ। বাপের বাড়ি থেকে মেয়ে মানুষ শ্বশুর বাড়ি যাবে, আর সেখান থেকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য মৃতদেহ বের হবে। নারীদের সম্পর্কে একটি সমগ্র জাতিগোষ্ঠীর ধারণা যখন এরকম, তখন একজন নারী কালাপানি পাড়ি দিয়ে গর্ভবতী অবস্থায় বিলেত যাত্রা করেন। মেয়েদের জবুথবু পোশাক বর্জন করে তৈরি করেন ফ্যাশন দুরস্ত ও আরামদায়ক শাড়ি পরবার পদ্ধতি। লাট সাহেবের নিমন্ত্রণ রক্ষার্থে শহর কলকাতার রাস্তায় নিজে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে পড়তে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হন না।
ছোটদের জন্য তিনি প্রকাশ করতে থাকেন সমৃদ্ধ সাহিত্য পত্রিকা। সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন এই নারী। আলোর মশাল হাতে প্রথম অন্ধকার রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন জ্ঞানদানন্দিনী দেবী, যে আলোর শিখায় আজও আমরা উদ্ভাসিত হই। 1850 সালের 26শে জুলাই জ্ঞানদানন্দিনী দেবীর জন্ম যশোরের নরেন্দ্রপুর গ্রামে। বাবা নরেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ির আঙিনায় একটি পাঠশালা খোলেন। নরেন্দ্রনাথ ভাবলেন, মেয়ে এখনও যথেষ্ট ছোট, এখন কিছুদিন পাঠশালায় গেলে হয়তো গ্রামে তেমন নিন্দা রটবে না। গ্রামের ছেলেদের সাথে জ্ঞানদানন্দিনীর আনাগোনা শুরু হতে থাকে পাঠশালায়। মা নিস্তারিণী দেবীও অল্প বিস্তর লেখাপড়া জানতেন। এ বিষয়ে স্মৃতিকথায় জ্ঞানদানন্দিনী লিখছেন, একদিন রাত্রে হঠাৎ জেগে উঠে মাথা তুলে দেখি যে আমার মা কি লিখছেন না পড়ছেন। আমাকে দেখে তাড়াতাড়ি সেগুলো সব ঢেকে ফেললেন, পাছে আমি মেয়ে মানুষ কাউকে বলে ফেলি। 8 বছর বয়সে গৌরী দান রীতি অনুযায়ী জ্ঞানদানন্দিনীর বিয়ে হয় কলকাতার ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথের মেজপুত্র সত্যেন্দ্রনাথের সাথে। যশোরের মেয়েদের রূপের বেশ খ্যাতি ছিল ঠাকুরবাড়িতে। যে কোনো ছেলের বিয়ের সময় সর্বপ্রথম দাসীদের মেয়ে দেখতে যশোরে পাঠানো হতো। ঠাকুরবাড়ির অধিকাংশ বধূর পিতৃগৃহ তাই যশোর অঞ্চল। বিয়ের সময় সত্যেন্দ্রনাথের বয়স ছিল 17 বছর। পাশ্চাত্য শিক্ষার সঙ্গে এই কিশোরের ইতিমধ্যেই পরিচয় হয়ে গিয়েছে। নতুন রকমের জীবনযাপন পদ্ধতি তার চোখে ঝলসানি দেয়। 1859 কোনো এক ঐতিহাসিক লগ্নে এই কালজয়ী দম্পতি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। 8 বছরের গ্রাম্য শিশুটির মাথায় হঠাৎ করে অভিজাত ঠাকুরবাড়ির পুত্রবধূর তকমা চাপিয়ে দেয়া হলো। সুবিশাল চুন সুরকির প্রাসাদে নিজের দুধের দাঁতগুলো কোথায় ফেলবেন বুঝতেই পারতেন না জ্ঞানদানন্দিনী। অনেক খুঁজে পেতেও এ বাড়িতে ইঁদুরের গর্ত আবিষ্কার করতে পারলেন না তিনি। শৈশবে অসম্ভব চিকন এবং শ্যামবর্ণা ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী। সারদা দেবী একবার পাশের বাড়ির বউদের দেখে আক্ষেপ করে বলেছিলেন, এরা কেমন হৃষ্টপুষ্ট দেখো দেখি, আর তোরা সব যেন বৃষকাষ্ঠ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সামাজিক ব্যাপারে রক্ষণশীল হলেও স্ত্রী শিক্ষার ব্যাপারে খুবই উদারমনা ছিলেন। তার প্রথম কন্যা সৌদামিনী দেবী বেথুন স্কুলের একদম প্রথম দীক্ষার ছাত্রী। বউদের স্কুলে না পাঠানো হলেও বাড়িতেই চলত শিক্ষার আয়োজন। সৌদামিনী দেবী এবং স্বর্ণকুমারী দেবী উভয়ের আত্মজীবনী থেকে জানা যায়, মেয়েদের শিক্ষার জন্য নিয়মিত বাড়িতে বৈষ্ণব এবং ইংরেজ মহিলারা আসতেন। মহর্ষির সেজ ছেলে হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়েদের পড়ানোর ব্যাপারে বেশ উৎসাহ ছিল। বাড়ির মেয়েরা মাথায় এক হাত ঘোমটা দিয়ে দক্ষিণের বারান্দায় মাদুর বিছিয়ে তার কাছে পড়তে বসতেন। রাশভারী গলার এক একটি ধমকে সবাই চমকে চমকে উঠত। মহর্ষি নিজে উদ্যোগ নিয়ে ব্রাহ্ম সমাজের নবীন আচার্য অযোধ্যানাথ পাকরাশিকে নিযুক্ত করেন মেয়েদের গৃহশিক্ষক হিসেবে। শুধুমাত্র মেয়েদের শিক্ষার জন্য অন্দরমহলে অনাত্মীয় পুরুষের প্রবেশ সেকালের সমাজে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। তাদের সকলের তত্ত্বাবধানে জ্ঞানদানন্দিনীর পড়া এগোলো মাইকেলের মেঘনাদ বধ কাব্য পর্যন্ত। বিয়ের কিছুদিন পরের কথা, সত্যেন্দ্রনাথ ঠাকুর সর্বভারতীয় স্তরে ICS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সে বছরই প্রথমবারের মতো ব্রিটিশদের সঙ্গে ভারতীয়রাও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। সেই সময় একদিন তার প্রচণ্ড ইচ্ছা হলো নিজের প্রাণের বন্ধু মনমোহন ঘোষের সঙ্গে জ্ঞানীর পরিচয় করিয়ে দেবার। কিন্তু জ্ঞানদানন্দিনীর বাইরে বের হওয়া বা মনমোহন ঘোষের পক্ষে প্রকাশ্যে অন্দরমহলে প্রবেশ কোনোটিই সম্ভব ছিল না। কিন্তু সত্যেন্দ্রনাথ নাছোড়বান্দা।
গভীর রাত্রে দুই বন্ধুতে সমান তালে পা ফেলে ঠাকুরবাড়ির দেউড়ি দালান পার হয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। যদি কোনো ক্রমে ধরা পড়তেন, দুজনের এ কাজের জন্য চরম অপমানিত হবার সম্ভাবনা ছিল। অন্দরমহলে নিজের ঘরে ঢুকে সত্যেন্দ্রনাথ বন্ধুকে মশারির মধ্যে ঢুকিয়ে দিয়ে শুয়ে পড়লেন। আজন্ম সংস্কারের ফলে দুজনের কেউই সেদিন কথা বলতে পারেননি। খানিকক্ষণ পর হতাশ হয়ে সত্যেন্দ্রনাথ বন্ধুকে আবার মার্চ করে বাইরে দিয়ে আসেন। 1863 সালের জুন মাসে ভারতবাসী বেশ যুগান্তকারী একটি খবর পেল। সত্যেন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নির্বাচিত হয়েছেন। প্রবেশনারি ট্রেনিং সমাপ্ত করবার জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। সেই সুদূর বিলেত থেকে নূতনভাবে ভরা চিঠি আসত ত্রয়োদশী কিশোরীর জন্য। আমাদের যখন বিবাহ হইয়াছিল তখন তোমার বিবাহের বয়স হয় নাই। আমরা স্বাধীনতাপূর্বক বিবাহ করিতে পারি নাই। আমাদের পিতামাতারা বিবাহ দিয়াছিলেন। তোমার বিবাহ তোমার হয় নাই, তাহাকে কন্যাদান বলে। তোমার পিতা কেবল তোমাকে দান করিয়াছেন। ইহা ভাই সত্য কিনা? যদিও আমি তোমাকে এ বিষয়ে কিছু মুখে বলি নাই, কিন্তু তুমি জানো আমার ভাব কি। যে পর্যন্ত তুমি বয়স্ক, শিক্ষিত এবং সকল বিষয়ে উন্নত না হইবে, সে পর্যন্ত আমরা স্বামী স্ত্রীর সম্বন্ধে প্রবেশ করিব না। এতদিন পরেও এসব চিঠির আধুনিকতা দেখলে চমকে উঠতে হয়। আদতে সেই 8 বছরের শিশু থেকে দৃঢ়চেতা, অসম্ভব সাহসী একজন নারীতে পরিণত হবার যাত্রায় সত্যেন্দ্রনাথের অবদান সর্বাধিক। কিছুদিনের মধ্যেই সত্যেন্দ্রনাথ পিতার কাছে স্ত্রীকে বিলেতে পাঠানোর প্রস্তাব করেন। বলাই বাহুল্য, এই সৃষ্টি ছাড়া প্রস্তাব নাকচ করা হয়। 1864 সালের নভেম্বর মাসে দেশে ফিরে আসেন সত্যেন্দ্রনাথ। তার কর্মস্থল ঠিক হয় বোম্বাই। স্বামী কর্মসূত্রে বাইরে গেলে স্ত্রীকে মায়ের তত্ত্বাবধানে রেখে যাওয়াই রেওয়াজ ছিল তখন। তবে এ দম্পতি খুব একটা নিয়ম মেনে চলেননি কোনো কালেই। ঠাকুরবাড়ির বড় বড় থামের আড়ালে জ্ঞানদানন্দিনী হারিয়ে যাক চাননি সত্যেন্দ্রনাথ। কাজে যোগদানের জন্য সস্ত্রীক বোম্বাই যাত্রা করলেন তিনি। যে বাড়ির গৃহকর্ত্রী গঙ্গা স্নান করতে গেলেও বেহারারা তাকে পালকি শুদ্ধ চুবিয়ে নিয়ে আসে, আজ তার অসহ্য স্পর্শা গৃহবধূ সবার সামনে বহির্জগতে পা রাখল। কিন্তু কি পরে বাইরে যাবেন জ্ঞানদানন্দিনী? ঘরের কোণে যাদের জীবন কাটবে তাদের সাজসজ্জা নিয়ে মাথা ঘামানো অর্থহীন। একখানা শাড়ি কোনো ক্রমে গায়ে পেঁচিয়ে রাখতেন তারা। তা কোনো মতেই বাইরে বের হবার উপযুক্ত নয়। অনেক ভেবেচিন্তে ফরাসি দোকানে অর্ডার দিয়ে কিম্ভূত কিমাকার ওরিয়েন্টাল ড্রেস বানানো হলো। পোশাকটি যথেষ্ট অস্বস্তিকর। তখন থেকেই জ্ঞানদানন্দিনী ভেবেছিলেন বাঙালি নারীর সর্বত্র স্বাচ্ছন্দ্যে বিচরণের জন্য একটি আদর্শ পোশাক দরকার। যাত্রার প্রারম্ভে আর এক বিপত্তি। জাহাজঘাটা থেকে ঠাকুরবাড়ির দূরত্ব অনেকটা। সত্যেন্দ্রনাথ প্রস্তাব করলেন বাড়ি থেকেই গাড়িতে ওঠা যাক। সেকালে মেয়েদের গাড়িতে ওঠা ভারী নিন্দনীয় ব্যাপার ছিল। দেবেন্দ্রনাথ কিছুতেই রাজি হলেন না। সাবেকি পালকি জ্ঞানদানন্দিনীকে জাহাজঘাটায় নামিয়ে দিয়ে এলো। কিন্তু এরপর আর কখনো ঘেরাটোপে আবদ্ধ পালকিতে চড়েননি তিনি। বোম্বাইয়ের পার্সি পরিবারে গিয়ে জ্ঞানদানন্দিনী লক্ষ্য করলেন তারা শাড়ির আঁচল ডান কাঁধের উপর পড়ে। জ্ঞানদানন্দিনী পদ্ধতিটি সামান্য রদবদল করে আঁচল দেবার বা কাঁধের উপর দিয়ে শাড়ি পরবার অভিনব পদ্ধতি তৈরি করেন। জ্ঞানদানন্দিনীর পর কেশবচন্দ্র সেনের কন্যা মহারানী সুনীতা দেবী শাড়িতে আর এক মাত্রা যোগ করেন। সামনের দিকে দুটি ভাঁজ না দিয়ে তিনি বাড়তি কাপড়টুকু কুঁচি দিয়ে পরবার সিদ্ধান্ত নেন। এ রীতি এখন পর্যন্ত প্রচলিত।
জ্ঞানদানন্দিনী দেবী আরও শুরু করলেন শাড়ির সঙ্গে জ্যাকেট পরবার প্রচলন। নানা ধরনের লেস জুড়ে দেয়া হতো জ্যাকেটে। জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাঁট কাঠ, নানা রঙের রেশমি ফালির সঙ্গে নেটের টুকরো আর খেলো লেশ মিশিয়ে মেয়েদের জামা বানানো হতো। শাড়ির সঙ্গে মিলিয়ে পরা এই জামা বা জ্যাকেটই পরবর্তী সময়ে ব্লাউজের রূপ ধারণ করে। প্রবাসে তাদের সঙ্গে প্রায় যোগ দিতেন ভাই বোনেরা। এ সময় তিনি ইংরেজ শিষ্টাচারে যথেষ্ট পারদর্শী হয়েছিলেন। কলকাতায় থাকাকালীন বাংলায় পড়াশোনা চললেও ইংরেজি একেবারেই জানতেন না জ্ঞানদানন্দিনী। সত্যেন্দ্রনাথের তত্ত্বাবধানে ইংরেজি, মারাঠি, গুজরাটি, হিন্দি বিভিন্ন ভাষায় তিনি সাবলীল হয়ে ওঠেন। 1866 সাল। আহমেদাবাদ, সিন্ধু দেশ, কানাড়া, মহারাষ্ট্র প্রভৃতি স্থান ঘুরে 2 বছর পর আবার কলকাতায় ফিরলেন জ্ঞানদানন্দিনী। ঘোড়ার গাড়িতে চড়ে অপরূপ বেশবাসে, পায়ে জুতো ও বিলিতি মোজা পরিহিতা যে নারী ঠাকুরবাড়িতে প্রবেশ করলেন তার সঙ্গে 2 বছর আগের ভীত মেয়েটির আকাশ পাতাল তফাত। এত সব কাণ্ড একেবারে হজম করা কারোর পক্ষেই সহজ নয়। স্বর্ণকুমারী দেবী লিখেছেন, ঘরের বউকে মেমের মতো সেদিন গাড়ি হইতে নামিতে দেখিয়া সেদিন বাড়িতে যে শোক অভিনয় ঘটিয়াছিল তাহা বর্ণনার অতীত। বাড়ির অধিকাংশ নারী তার সঙ্গ বর্জন করলেন। নিজ গৃহে একঘরে করা হলো তাকে। জ্ঞানদানন্দিনীকে গ্রহণ না করলেও তার শাড়ি পরবার অভিনব ভঙ্গিমাটি কেউই উপেক্ষা করতে পারেনি। বাড়ির মেয়েদের মধ্যে পদ্ধতিটি চালু হয় বোম্বাই দস্তর নামে এবং বাংলায় দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। কলকাতা এবং মফস্বলে অনেকেই তখন মেয়েদের বাইরে বের হওয়ার আদর্শ পোশাক নিয়ে সচেতন হচ্ছিলেন। জ্ঞানদানন্দিনী বামাবোধিনী বিজ্ঞাপনও প্রকাশ করেছিলেন তার মতো করে শাড়ি পরার প্রশিক্ষণ দিতে। বিজ্ঞাপনে তিনি লিখেছিলেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মহিলারা যে সংস্কৃত পোশাক গ্রহণ করেছেন তা একই সাথে সুন্দর এবং শীত গ্রীষ্ম উভয় ঋতুর উপযোগী। বর্ন অ্যান্ড শেপার্ড কোম্পানির কাছে ফটোগ্রাফি শিখে এসে জ্ঞানদানন্দিনী প্রায় জোর জবরদস্তি করে বাড়ির সব নারীর একটি করে ছবি তোলেন। ঠাকুরবাড়ির অন্তঃপুরবাসিনীদের যেসব ছবি আজ দেখতে পাওয়া যায় তার সমস্ত কৃতিত্ব জ্ঞানদানন্দিনী দেবীর। বোম্বাই থেকে ফিরে আসার পর তিনি ঠাকুরবাড়িতে আর থাকতে চাননি। স্বামী পুত্র কন্যা নিয়ে লোয়ার সার্কুলার রোডের 237 নম্বর বাড়িতে বসবাস শুরু করেন তিনি। তবে বৃহৎ পরিবারের কারোর সঙ্গেই সৌহার্দ্যের সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। রবি পত্নী মৃণালিনীর শিক্ষার ভার গ্রহণ করা থেকে শুরু করে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে নাটক অনুবাদের অনুপ্রেরণা যোগানো সবখানে তার উজ্জ্বল উপস্থিতি। ঠাকুরবাড়ির বাইরে থেকেও সেখানকার মানুষদের সৃষ্টিশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন জ্ঞানদানন্দিনী। একজন সিভিলিয়ানের স্ত্রী হিসাবে মাঝে মাঝেই বিভিন্ন ভোজসভায় তার আমন্ত্রণ পড়ত। 1866 সালের অক্টোবর মাস থেকে পরের বছরের এপ্রিল মাস পর্যন্ত সত্যেন্দ্রনাথ খুব অসুস্থ ছিলেন। সে বছর ডিসেম্বর মাসের শেষের দিকে গভর্নর জেনারেলের বাড়িতে তিনি সস্ত্রীক আমন্ত্রিত ছিলেন। সত্যেন্দ্রনাথের অসুস্থতার কারণে জ্ঞানদানন্দিনী একাই নিমন্ত্রণ রক্ষা করতে লাট ভবনে যান। ইতিপূর্বে কোনো বাঙালি রমণী গভর্নমেন্ট হাউসে যাননি। পাথুরিয়াঘাটার প্রসন্নকুমার ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন। ঘরের বউকে প্রকাশ্যে রাজসভায় দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে যান। সত্যেন্দ্রনাথ রসিকতা করে লিখেছিলেন, সে কি ব্যাপার, শত শত ইংরেজ মহিলার মাঝখানে আমার স্ত্রী একমাত্র বঙ্গবালা। তাকে দেখে প্রথমে সবাই ভূপালের বেগম ভেবেছিলেন, কারণ তিনি তখন একমাত্র বাইরে বের হতেন।
1872 সালে প্রথম পুত্র সুরেন্দ্রনাথের জন্মের সময় এই দম্পতি পুনায় থাকতেন। 1873 খ্রিস্টাব্দে বিজাপুরে থাকাকালীন কন্যা ইন্দিরা দেবীর জন্ম হয়। এ সময় সন্তানদের পরিচর্যার জন্য তিনি একজন মুসলিম সেবিকা নিয়োগ করেন। মুসলিম সেবিকা রাখার বিষয়টি রক্ষণশীল হিন্দু সমাজে সহজে মেনে নিতে পারেনি। 1876 সালে হায়দ্রাবাদে কনিষ্ঠ পুত্র গোবিন্দনাথের জন্ম হয়। জ্ঞানদানন্দিনী ইংরেজ ভাষা ও কায়দা কানুনের সাথে আরও নিবিড়ভাবে পরিচিত হবার জন্য 1877 সালের মে মাসে যথাক্রমে 5, 4 ও 2 বছরের 3টি শিশু সন্তান সহ গর্ভবতী অবস্থায় ইংল্যান্ড যাত্রা করেন। কালাপানি পাড়ি দেওয়া পুরুষের পক্ষেই সাংঘাতিক কাণ্ড হিসেবে বিবেচিত হতো। সন্তানদের নিয়ে তিনি 2.5 বছর ইংল্যান্ড এবং 3 মাস ফ্রান্সে বসবাস করেন। ফ্রান্সে থাকাকালীন তিনি দৈনন্দিন জীবনে ব্যবহার করার মতো ফরাসি ভাষাও রপ্ত করেছিলেন। মৃত সন্তানের জন্মদান এবং ছোট ছেলেটির মৃত্যুর জন্য জ্ঞানদানন্দিনীর প্রবাস জীবন মর্মান্তিক হয়ে ওঠে। 1878 সালের অক্টোবরে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছোট ভাই রবীন্দ্রনাথকে নিয়ে সেখানে আসেন। ইন্দিরা ও সুরেন্দ্রনাথের সঙ্গে তাদের রবি কাকার চমৎকার ভাব হয়ে যায়। ইন্দিরা পরবর্তী জীবনেও রবীন্দ্রনাথের স্নেহধন্য হয়েছিলেন। 1880 সালের ফেব্রুয়ারিতে এস অক্সাস জাহাজে চেপে রবীন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথ সহ তিনি ফ্রান্স ত্যাগ করেন। জ্ঞানদানন্দিনী দেবী নিজে সাহেবিয়ানা পছন্দ করতেন না। পশ্চিমা রীতির অনেক কিছুই তিনি গ্রহণ করেছিলেন বটে, কিন্তু আদর্শ জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। তিনি ভুয়ো ইংরেজ নিন্দে করে সারা জীবন ইংরেজের অনুগ্রহ ভিক্ষা করে কাটিয়ে দেওয়াকে তীব্র অপছন্দ করতেন। বিলেত থেকে ফিরে আসার পর তিনি জন্মদিন পালন ও বিকেলে বেড়াতে বেরোনোর দৃষ্টান্ত স্থাপন করেন, যা এখন স্বাভাবিকতম কাজ বলে মনে হলেও 150 বছর আগের দিনে সহজ ছিল না। সরলা দেবী জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখেছেন, আমার মামিমা জ্ঞানদা ব্রিটেন থেকে নতুন একটি প্রথার সঙ্গে করে নিয়ে আসেন, সেটি হলো জন্মদিন। এর আগে এই অদ্ভুত উদযাপনের সম্পর্কে আমাদের জানা ছিল না। প্রকৃতপক্ষে আমরা এমনকি কবে জন্ম নিয়েছি সেটাও তো জানতাম না। এখন দেখুন, সারা দেশেই জন্মদিন উদযাপন করা হচ্ছে। কলকাতার অভিজাত পরিবারের চল ছিল জন্মের পর নিয়োগকৃত দাইয়ের কাছে শিশুদের পাঠিয়ে দেওয়া। তারপর তাদের কথা একরকম ভুলেই যেতেন অভিভাবকেরা। জ্ঞানদানন্দিনী প্রথমে শিশুদের মানসিক বিকাশের কথা ভাবলেন। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে বালক নামে একটি পত্রিকা বের করলেন। তার নিরন্তর উৎসাহে রবীন্দ্রনাথ বালকের জন্য ছোটদের লেখায় হাত দেন। তবে সম্পাদিকার একটি মাত্র রচনা সেখানে আছে। তিনি কনটেম্পোরারি রিভিউ থেকে ডেবাগোরিও মোগ্রিয়েভিং-এর সাইবেরিয়া থেকে পলায়নের কাহিনীটি বাংলা অনুবাদ করেন আশ্চর্য পলায়ন নামে। বাচ্চাদের ছবি আঁকায় উৎসাহ দিতে জ্ঞানদানন্দিনী বসিয়েছিলেন লিথো প্রেস। তার অধিকাংশ ব্যয় তিনি নিজে বহন করতেন। ভারতীতে কিন্ডারগার্টেন ও স্ত্রী শিক্ষা নামে 2টি প্রবন্ধ ছাপা হয়। এছাড়া তার আরেকটি রচনা ভাউ সাহেবের খবর, মারাঠি রচনার বঙ্গানুবাদ। ইংরেজ নিন্দা ও স্বদেশ অনুরাগ নামক একটি প্রবন্ধও লিখেছিলেন তিনি। 7 ভাই চম্পা এবং টাক ডুমাডুম নামক 2টি রূপকথার নাট্যরূপ দিয়েছিলেন তিনি। সব কিছু সহজাতভাবে আয়ত্ত করার আশ্চর্য ক্ষমতা ছিল জ্ঞানদানন্দিনী দেবীর। রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করবার বিষয়েও তিনি সাহায্য করতেন। ঠাকুরবাড়িতে একের পর এক মঞ্চস্থ হতে থাকে বাল্মীকি প্রতিভা, কালমিগয়া, রাজা রানী, মায়ার খেলা, বিসর্জন ইত্যাদি। রাজা ও রানী নাটকে রাজা বিক্রমের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং রানী সুমিত্রার ভূমিকায় জ্ঞানদানন্দিনী অভিনয় করেন। বঙ্গবাসী পত্রিকায় এই অভিনয়কে কেন্দ্র করে তার নামে যথেষ্ট কটাক্ষ করা হয়েছিল। 1907 সালে এই দম্পতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাসভবন রাঁচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1941 সালে সেখানেই জীবন অবসান ঘটে এই অসামান্য নারীর। তার সমস্ত জীবনাচরণের মধ্যে দিয়ে তিনি বাঙালি নারীর চলার পথকে সুগম করেছেন।
মাঝি বললেই মনে হয় কে ধরিবে হাল, আছে কার হিম্মত। হ্যাঁ, বাংলা তথা ভারতবর্ষের নারী মুক্তি যদিও এখন কয়েক যোজন দূরে, তবুও এই নারী মুক্তির প্রথম মাঝি হিসেবে আমরা যাদের পেয়েছি তাদের অন্যতমা হলেন ঠাকুর বাড়ির বধূ জ্ঞানদানন্দিনী দেবীকে। যে যুগে পুরুষদের কালাপানি পার হতে বুক কেঁপে যেত, সে যুগে তিনি একা 2 ছেলে মেয়েকে নিয়ে বিলেতে পাড়ি দিয়েছিলেন। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। কোনো পুরুষ মানুষের সাহায্য ছাড়াই তিনি এই কাজ করেছিলেন। তিনি প্রথম বাঙালি মেয়েদের বাইরে যাবার জন্য শাড়ি পরার ঢংটাকে পাল্টেছিলেন। তিনি সন্ধ্যা ভ্রমণ, মেয়েদের বাইরে গিয়ে গড়ের মাঠের হাওয়া খাওয়া এসব ব্যবস্থা করেছিলেন। তারই উদ্যোগে ঠাকুরবাড়িতে মোমবাতি জেলে জন্মদিন উৎসব চালু হয় এবং তিনিই প্রথম রবি ঠাকুরের জন্ম উৎসব পালন করেন। বাড়ির প্রতিটি মহিলা তার কাছে প্রকৃত আশ্রয় পেতেন। যেমন প্রফুল্লময়ীর স্বামী ধীরে ধীরে উন্মাদ রোগে আক্রান্ত হচ্ছেন, তখন প্রফুল্ল জ্ঞানদা দেবীর কাছে কেঁদে হালকা হতেন। মৃণালিনী দেবী 5 সন্তানের জন্ম জ্ঞানদানন্দিনীর ভরসাই দিয়েছিলেন। জ্ঞানদানন্দিনীর জন্যই ঠাকুর বাড়ি থেকে বাচ্চাদের জন্য বালক পত্রিকা প্রকাশিত হয়। তিনি ছেলেদের আঁকার কাজকে উৎসাহ দিতে লিথো প্রেস বসিয়েছিলেন। তিনি প্রথম 7 ভাই চম্পা আর টাকডুমাডুম রূপকথা দুটির নাট্যরূপ দিয়েছিলেন। অবনীন্দ্রনাথ প্রথম ছবি তার উৎসাহে এঁকেছিলেন। জ্ঞানদা দেবী বিলেত ঘুরে এসে অনেক বিদেশি আদব কায়দা আমাদের দেশকে যেমন শিখিয়েছিলেন, তেমনি তিনি অনুভব করতে পেরেছিলেন স্বাধীনতা ছাড়া দেশের মানুষের প্রকৃত বিকাশ সম্ভব নয়। তিনি একদিন ফটোগ্রাফার ডেকে ঠাকুরবাড়ির প্রত্যেকের ফটো তুললেন। যদি না তুলতেন তাহলে আমাদের ঠাকুরবাড়ির বেশিরভাগ জনকেই মনে মনে কল্পনা করে নিতে হতো। এই মহীয়সী মহিলাকে শুধু নারী মুক্তির পথিকৃৎ না বলে সামগ্রিক আধুনিক চিন্তাধারার মাঝি বলা ভুল হবে না। পুরুষ জাতির প্রাধান্য অদ্যপি আমাদের বাঙালি সমাজকে শাসন করে চলেছে, একথা অস্বীকার্য নেই। নইলে নারী মুক্তির জন্য আন্দোলন এখনো এত সোচ্চার কেন? কিন্তু জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বাংলাদেশের মৃত্তিকাজাত হলেও এর কথা যেন স্বতন্ত্র। এই পরিবারের পুরুষ, মেয়ে এবং বধূরা মিলে বাংলাদেশে একটা স্বশাসিত সমাজ গড়ে তুলেছিলেন। সমসাময়িক কালে বাংলাদেশের সার্বিক জাগৃতিতে এই ত্রিবেণী সঙ্গমের নজির একান্ত বিরল। বেথুন বিদ্যালয় স্থাপিত হলে দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা কন্যা সৌদামিনী প্রথম এই বিদ্যালয়ে পাঠ নিতে যান। প্রথম মহিলা উপন্যাসিকের জন্মদান এই পরিবারের ইতিহাসেই। আর অসূর্যস্পর্শা নারী সমাজকে অবরোধ মুক্ত করে নীল আকাশের নিচে সূর্য স্নান করানোর দুঃসাহসিকতাও এই পরিবারের অপার কীর্তি। আজকের দিনে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে যে অধিকারের জন্য লালায়িত হতে হচ্ছে, অনেক আগেই নারীকে আপন ভাগ্য জয় করবার সে অধিকার অর্জিত হয়েছিল এই পরিবারের বধূ জ্ঞানদানন্দিনী দেবীর দৃঢ়চিত্তের উদারতায়। অবশ্য এক বৃন্তে 2টি ফুল। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাধনাও সময় রেখায় স্মরণ্য। জ্ঞানদানন্দিনীর প্রথম পরিচয় তিনি ঠাকুর পরিবারের বধূ। তার দ্বিতীয় পরিচয় তিনি প্রথম ভারতীয় আইসিএস সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী এবং তার তৃতীয় পরিচয় তিনি রবীন্দ্রনাথের মেজ বউ ঠাকুরন। আসলে এই পরিচয় 3টি বিচ্ছিন্ন করে দেখাই যায় না। তবুও 3 কোণা একটা কাঁচের একটা তল দিয়ে এই বর্ণবহুল জীবনটিকে দেখার লোভ সম্বরণ করতে পারছি না। আসলে দেখার ফাঁক যাতে না থেকে যায় সেজন্য এপিঠ ওপিঠ এবং ভিতরটাকে তন্ন তন্ন করে দেখে নিতে চাইছি। ফলে আমাদের আলোচনাও হয়ে পড়েছে ত্রিস্তরী। আমি প্রথমে জ্ঞানদানন্দিনীকে পরিবারের বৃহত্তরতায়, পরে রবির কিরণে এবং সর্বশেষে সাহিত্যের আশ্রয়ে স্থাপন করেছি। আনাতোল ফ্রান্সের মতো বহু চক্ষু বিশিষ্ট মনের অধিকারী আমি নই। আমার দেখার ফাঁক দিয়ে তাকে আরও দেখার সুযোগও এই প্রবন্ধে আমি সানন্দে দিয়ে গেলাম। ঠাকুরবাড়ির বেশিরভাগ বধূ এসেছেন যশোর থেকে। এর কারণ 2টো। পিরালি ব্রাহ্মণকে মেয়ে দেবার জন্য সবাই প্রস্তুত থাকতেন না।
দেবেন্দ্রনাথের পরিবার ছিল পিরালি শ্রেণীভুক্ত। যশোরে এদের একটা করণ গড়ে উঠেছিল, আর যশোরের মেয়েদের সুন্দরী বলে একটা খ্যাতিও ছিল। বাড়ির বড় ছেলে দ্বিজেন্দ্রনাথের বউ সর্বসুন্দরী, যশোরের নরেন্দ্রপুরে তারাচাঁদ চক্রবর্তীর মেয়ে। সেটা বুঝতে পেরেছিলেন সেজ দেওর হেমেন্দ্রনাথ ঠাকুর। সেজন্য একে যত্নে শিক্ষিতা করে তোলার প্রবল আগ্রহ দেখালেন। মাথায় কাপড় দিয়ে পড়তে বসতেন এই নবাগত বধূ। ঠাকুর পরিবারের এবং ভবিষ্যতের প্রথম ভারতীয় ICS এর পত্নীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে। অন্তঃপুরে তখন স্ত্রী শিক্ষার একটা আয়োজন রীতিমতো সোচ্চার। দেবেন্দ্রনাথ সিমলা পাহাড় থেকে ফিরে এসেছেন। মেয়েদের শিক্ষার প্রতি তার দৃষ্টি যত্নশীল। বাঙালি খ্রিস্টান শিক্ষিকার বন্দোবস্ত করেছেন মেয়েদের সুশিক্ষার জন্য। পরে অন্দরমহলে স্ত্রী শিক্ষার কারণে এক অনাত্মীয় পুরুষের ঘটেছে প্রবেশ অধিকার। ইনি অযোধ্যানাথ পাগরাশি। জ্ঞানদানন্দিনীকে এর কাছেও পড়তে হলো, তবে হেমেন্দ্রনাথই তার যথার্থ শিক্ষাগুরু। ধমকে দিলে চমকে উঠতেন বটে এই বৌদি, কিন্তু তার যা কিছু বাংলা শিক্ষা তাই সেজ ঠাকুরপটির কাছে, এমনকি মাইকেলের কাব্য পর্যন্ত। ইংরেজিটা তেমন বরদাস্ত হলো না এখনো পর্যন্ত, অথচ সিভিল সার্ভিস উপাধিধারী স্বামীর বধূ। কর্মস্থল তার সুদূর বোম্বাই প্রদেশ। স্বামীর কাছে ঘর করতে যেতে হলো। অসামান্য সামর্থ্য বলে স্বামীর উপযুক্ত হবার সাধনায় হলেন একাগ্র। শিখলেন ইংরেজি। কতখানি? একটু ধৈর্য ধরুন, পরে জানবেন। আচ্ছা, আমাদের মেয়েদের কজন শেলি, টেনিসন, টমাস মুরের কবিতা আত্মস্থ করেছেন? এই অল্প শেখা বিদ্যে নিয়েই বিলেতে পাড়ি দিলেন একা। একটু মিথ্যে কথা বলছি, দুটি সাহসী সঙ্গীও ছিল। বছর 6 এক পুত্র এবং বছর 4 এক কন্যা। একটা ভৃত্যও অবশ্য সঙ্গে ছিল। 1877 থেকে 1878 সালের কথা। জাহাজঘাটায় আত্মীয় জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর এসেছিলেন তাদের নামিয়ে নিতে। জ্ঞানদাকে একা আসতে দেখে বিস্মিত কণ্ঠে বলে উঠেছিলেন, সত্যেন্দ্রনাথ এ কি করলেন? নিজে সঙ্গে এলেন না? সত্যেন্দ্র কি শুধু এইটুকুই করলেন, আর কিছুই করবেন না? আর এতে এত বিস্ময়েরই বা কি আছে? বিলেতে গিয়ে সত্যেন্দ্রনাথ অবরোধ প্রথারুদ্ধ ভারতীয় নারীর যন্ত্রণা অনুভব করতে পেরেছিলেন। তার আদরের ভাই বজিনীকে 16 নভেম্বর 1863 সালে তিনি এক চিঠিতে লিখছেন, এখানকার জনসমাজে যাহা কিছু সৌভাগ্য, যাহা কিছু উন্নতি, যাহা কিছু সাধু সুন্দর প্রশংসনীয়, স্ত্রী লোকেদের সৌভাগ্যই তাহার মূল। আমাদের দেশে এইরূপ সৌভাগ্য কবে হইবে, যেখানে স্ত্রী লোকেদের কোনো বিষয়ই কর্তৃত্ব নাই, যেখানে দেশাচার, ভর্তার আদেশ ও পরের বাক্যই তাহাদের জীবনের নিয়ম। সেখান হইতে স্ত্রী সৌভাগ্য এখনো অনেক দূর। স্ত্রীলোক জীবন উদ্যানের পুষ্প, তাহাদের বায়ু ও আলোক হইতে লইয়া কেবল ঘরের মধ্যে শীর্ণ ও বিশীর্ণ করিয়া রাখিলে কি মঙ্গলের সম্ভাবনা? এদেশে সর্বদাই আমার এই প্রকার মনে হয়। আমার ইচ্ছা তুমি আমাদের স্ত্রীলোকের দৃষ্টান্ত স্বরূপ হইবে, কিন্তু তোমার আপনার উপরেই তাহার অনেক নির্ভর। বারবার এজন্য সত্যেন্দ্রনাথ পিতাকে চিঠি লিখেছেন, জ্ঞানদানন্দিনীকে বিলেত পাঠিয়ে দিন। কিছু ইচ্ছা তো অপূর্ণ থেকেই যায়। ইচ্ছা পূরণ হয়নি বিলেত যাওয়ার আগে মুম্বাই যাওয়ার সময়ও। স্ত্রীকে পালকির অবরোধের মধ্যেই জাহাজে উঠতে হয়েছিল। বাড়ির বউ পায়ে হেঁটে জাহাজে উঠবে প্রকাশ্যে, ধরাতল রসাতলে যাবে না? কিন্তু দেশে ফিরে এলেন যখন, তখন গায়ে নূতন হাওয়া। পালকির চতুষ্কোণে তাকে আবদ্ধ করে রাখা যায় না। সুতরাং ঘরের বউ মেম সাহেবের মতো গাড়ি থেকে নেমে এলেন হাঁটা পায়ে সদরে। ঠাকুর পরিবারের অন্দরমহলের সমবেত অস্ফুট ক্রন্দন তাকে অভ্যর্থনা করল। এ কি হলো গো? স্বগৃহে একঘরে হয়ে রইলেন মেজ ছেলে আর তার বউ। ছায়া মারালেও প্রায়শ্চিত্তি। সত্যেন্দ্রনাথ কি বাড়াবাড়ি আরম্ভ করলেন। জ্ঞানদানন্দিনীকে নিয়ে গভর্নর জেনারেলের হাউসের মজলিসে যাবার কি এমন তাড়া পড়েছিল?
ইতিপূর্বে কোনো হিন্দু রমণী গভর্নমেন্ট হাউসে যান নাই। তাহার অন্যরকম সভ্য পরিচ্ছদ পরিধানপূর্বক গমন করিলে ভালো হইত, এমন সমালোচনা তো হবেই। আর সত্যেন্দ্রনাথ আহ্লাদে আটখানা হয়ে লিখছেন, শত শত ইংরেজ মহিলার মাঝখানে আমার স্ত্রী, সেখানে একটি মাত্র বঙ্গবালা। সভায় উপস্থিত প্রসন্নকুমার ঠাকুরের কান মাথা গরম হয়ে উঠল। রাগে দুঃখে লজ্জায় ঘরের বউ প্রকাশ্যে রাজসভায়! অব্রাহ্মণ্য অব্রাহ্মণ্যম! দৌড়ে পালিয়ে গিয়ে আভিজাত্য বাঁচালেন তিনি। শেষে সব উল্টে পাল্টে গেল। জ্ঞানদানন্দিনী একাকিনী বিলেত গেলেন। সত্যেন্দ্র এ কি করলেন? আমরা ভাবছি বিলেতে গিয়ে জ্ঞানদানন্দিনীর একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল। মোটেই তা নয়। বোম্বাইতে থাকতেই ইংরেজি বিদ্যেটা বেশ রপ্ত হয়ে গেছিল। এমন যে 17 বছরের বেটা ছেলে রবীন্দ্রনাথ বিলেত গেলেন অথচ হাবুডুবু খেলেন না, তার কারণ রবীন্দ্রনাথের ভাষায় তাহার আশ্রয় গিয়া বিদেশের প্রথম ধাক্কাটা আর গায়ে লাগিল না। বড় বউ ঠাকুরানীর যত্নে এবং ছেলেদের বিচিত্র উৎপাত উপদ্রবে আনন্দে দিন বেশ কাটিতে লাগিল। আমাদের মহিলাটি বেশ ফরওয়ার্ড, একালের তুলনাতেও সম্ভবত। ব্রাইটন থেকে জ্ঞানদা গেলেন ডেভনশিয়রে ট্রাকিনগরে। রবীন্দ্রনাথ লিখেছেন, এখানে বউ ঠাকুরানী যখন ডাক দিলেন তখন আনন্দে সেখানে দৌড় দিলাম। সেখানে পাহাড়ে সমুদ্রে ফুল বিছানো প্রান্তরে পাইন বনের ছায়ায় আমার দুইটি লীলাচঞ্চল শিশুসঙ্গীকে লইয়া কি সুখে কাটিয়াছিল বলিতে পারি না। তারপর প্রত্যাবর্তন, অবগুণ্ঠন উন্মোচন এবং গড়ের মাঠে সফেন সমুদ্রের উদ্দালতা। অশ্বক্ষুরের ঘর্ষণে অবরোধের উড়নি গেল উড়ে। সেই উড়ন্ত দুরন্ত হাওয়ায় সেদিনও কি ধিক্কার বাণী উচ্চারিত হয়নি? সত্যেন্দু জ্ঞানদা এই কি করলেন? অবশ্য হয়েছিল। এ আশঙ্কা অনেক আগেই জননী সারদা দেবী করেছিলেন। তুই মেয়েদের নিয়ে মেমেদের মতো গড়ের মাঠে বেড়াতে যাবি নাকি? সেই আশঙ্কা সত্যে পরিণত করলেন সত্যেন্দ্রনাথ। তামাশা দেখবার জন্য লোকেরা জমালো ভিড়, কিন্তু হাওয়া বড় ছোঁয়াচে। জ্যোতিরিন্দ্রনাথও একদিন স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন গড়ের মাঠের স্বাস্থ্যকর বাতাসে নিঃশ্বাস নিতে। এর অংশবিশেষও উদ্ধার করব না, মন্তব্যও করব না। কেবল এই প্রবন্ধে কিছু আগে এই চিঠির যেটুকু উদ্ধার করেছি একটু কষ্ট করে উল্টে সেটুকু পড়ে নিন। স্বভাবতই সন্দেহ জাগে, এমন বউ কি শ্বশুরঘর করবে আর? এমন স্বাধীন ভর্তিকা আর নীলাজা, তা বাড়াবাড়ি জ্ঞানদার সপ্তাহতেই। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এসে সত্যেন্দ্রনাথ থাকতেন না। দক্ষিণ কলকাতায় কখনো পার্ক স্ট্রিটে, কখনো উড স্ট্রিটে, অথবা বীরজিতলায়, অথবা অন্য কোথাও বিশাল বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। একটু স্বাধীনতালোভী মানুষের মতো স্বতন্ত্রে স্বতন্ত্র সত্যেন্দ্রনাথ থাকতেন বলাটা শতকরা 100 ঠিক হবে না। তিনি থাকতেন দূর বোম্বাই প্রদেশে নিজের কাজে। জ্ঞানদানন্দিনী একাকী থাকতেন পুত্রকন্যাদের উপযুক্ত শিক্ষার্থে কলকাতায়। ছেলে পড়ত সেন্ট জেভিয়ার্সে, মেয়ে লরেটো কনভেন্ট। ঠাকুর পরিবারে এমন সাহেবিকেতায় এর আগে কোনো ছেলে মেয়ে মানুষ হয়নি। এই ছেলেকে নিয়েও জ্ঞানদানন্দিনীর বাড়াবাড়ির এক শেষ। বিয়ে দেবেন ছেলের, সুন্দর কোণে চাই, সেই নিয়ে তল্লাশির অবধি নেই। সুন্দর কোণে দেখলে ঘরে পর্যন্ত এনে রেখে দিতেন। ছেলে বড় হয়েছে অথচ চোখের আড়াল হতে দেবেন না। এমনিতে এত উদার আর সাহসী, কিন্তু তাই বলে সুরেনাকা বিলেত যাবে প্রথম যৌবনে? মায়ের বুক গুড়গুড় করে ওঠে। ছেলেদের নিয়ে গর্বের অবধি ছিল না তার। বিদেশি মতে আনুষ্ঠানিকভাবে সন্তানদের জন্মদিন পালনের সূচনা আপন পরিবারে তিনিই প্রথম করেন, কিন্তু এর পরিধি বিস্তৃত হয়েছিল দু পুত্র কন্যার সীমা থেকে পরিবারের বৃহৎ পরিধি পর্যন্ত। সবাইকে নিয়ে ভুরিভোজন তো হতোই, আরও যা হতো তাকেও কি বাড়াবাড়ি বলবো? পুত্র সুরেন্দ্রনাথের জন্ম হয়েছিল বর্ষাকালে, সুতরাং বাড়ির চাকর বাকররা প্রত্যেকে পাক একটা করে ছাতা।
আর পাগ একটা করে কম্বল শীতকালে, কারণ ইন্দিরার জন্ম শীতকালে। পরের দুঃখ দূর না হলে আনন্দ তার আপনারই ভার সইবে কেমন করে। এই মঙ্গল ইচ্ছা সমগ্র ঠাকুর পরিবারে বিস্তৃত হয়েছিল স্বচ্ছন্দে। বাড়ির শিশুরা অবলীলাক্রমে তাদের অন্তরের পার্থিব সঙ্গীটিকে খুঁজে পেয়েছিল তার আন্তরিকতায়। বলেন্দ্রনাথের বিয়ে হবে, তার আয়োজন করবে কে? না, প্রফুল্লময়ীর মেজদি। কলকাতায় প্রথম প্রদর্শনীর প্রচলন হয়েছে। বাড়ির মেয়ে বউদের কে নিয়ে যাবে? নূতন বউ মৃণালিনী দেবীকে বাসন্তী রঙের জমিতে লাল ফিতের উপর জরির কাজ করা পাড় বসানো শাড়ি পরিয়ে মুম্বাই অঞ্চলের পার্সি মহিলাদের পরিচ্ছদের শালীনতায় মুগ্ধ হয়ে তাকে আদর্শ করে এদেশের সৌন্দর্যবোধ এবং সামাজিক পরিবেষ্টনের সঙ্গে খাপ খাইয়ে তিনি এই আধুনিক শাড়ি পরার পদ্ধতি আবিষ্কার করেন। তিনি এই আধুনিক শাড়ি পরার পদ্ধতিটি ছড়িয়ে দিয়েছিলেন ঠাকুরবাড়ির অন্দরেও। অন্য মেয়েদের সঙ্গে নিয়ে সেখানে চললেন মেজবউ জ্ঞানদানন্দিনী। মৃণালিনী দেবী সন্তান সম্ভবা, নিশ্চিত নিরাপদ আশ্রয় মেজ বৌঠানের। রেণুকা অসুস্থ, কবি যাচ্ছেন আলমোড়ায়। মীরা আর সমী থাকুক মেজ জেঠিমার নীড়ের আশ্রয়ে। দোলের দিন রং খেলা সাঙ্গ করে পুকুরে নিয়ে এসে ছেলেরা সবাই পরল মেজমায়ের দেয়া নতুন কাপড়। শুধু কি তাই, বুড়োরাও কি বাদ যাবে? বলেন্দ্রনাথ ঠাকুরের মা প্রফুল্লময়ী দেবী গদগদ চিত্তে তাই সাক্ষী দেন। ছায়া চিত্রকর ডাকিয়া আমার বড়জার শাশুড়ির এবং বাড়ির সকলের ছবি তুলিয়াছিলেন তার মেজজা। অবরোধ প্রথা ভাঙার আন্দোলনে যিনি অগ্রণী ছিলেন তার এই বাড়াবাড়ির ভূমিকা কি নিতান্তই বেমানান? ছবির কথা উঠতেই আমার মনে পড়ছে বিনয়িনী দেবীর কন্যা অবনীন্দ্রনাথের ভাগ্নী প্রতিমা দেবীর কথা। 17 বছরে পড়তেই তার বিয়ে হয়ে গেল, পড়াশোনা উঠল শিখে। ছবি আঁকায় একটু হাত আছে দেখে মেজ জ্যাঠাইমা জ্ঞানদানন্দিনী দেবী কুমুদনাথ রায়চৌধুরীকে বলে আমার জন্য আর্ট টিচার ঠিক করে দিলেন। তিনি ছিলেন ইটালিয়ান, নাম মিস্টার গিলহার্ডি। এইভাবে আমার জীবনে শিল্প শিক্ষার গোড়াপত্তন হল। এই স্বীকারোক্তি স্বয়ং প্রতিমা দেবীর। বিখ্যাত শিল্পী হ্যাবেল সাহেবের সঙ্গেও জ্ঞানদানন্দিনীর যথেষ্ট পরিচয় ছিল। কার মুখে খবর পেয়েছিলেন এক লোক দেশি স্টাইলে ছবি আঁকছে, সেই আর্টিস্টের খবর নেয়ার জন্য হ্যাবেল উপস্থিত হয়েছেন কার কাছে? জ্ঞানদানন্দিনীর কাছে। আসলে এই সৌন্দর্যবোধ ও শিল্পরুচি জ্ঞানদানন্দিনীর জীবন রচনার পুঁজি ছিল। জ্ঞানদানন্দিনী বিশাল পরিবারের বিশাল হৃদয় বধূ। যেটুকু কথা বলছি তাতে রবীন্দ্রনাথ অনিবার্যভাবে এসেছেন। জ্ঞানদানন্দিনী এবং রবীন্দ্রনাথ দুটি জীবনকে নিয়ে আরও কিছু ভাবনার অবকাশ প্রার্থনা করি। কবি ছিলেন তার মেজ বৌঠানের কাছে বিবিধ বিষয়ে ঋণী। রবীন্দ্রনাথের জন্মকালে জ্ঞানদা বধূ জীবন অতিক্রম করেছে 2 বছর। কিছুদিন পরে তাকে যেতে হয়েছে স্বামীর কর্মক্ষেত্র বোম্বাই প্রদেশে। ইতিমধ্যে বেড়ে উঠেছেন উদীয়মান কবি। বাড়ির লোক ভাবেন তাকে বিলেত থেকে ব্যারিস্টার করিয়ে আনার দরকার, তারও আগে দরকার বিলিতি আদব কায়দা রপ্ত করার। অতএব পাঠাও সত্যেন্দ্রনাথের কাছে আহমেদাবাদে। জ্ঞানদানন্দিনী তখন বিলেতে। লন্ডন থেকে 50 মাইল দূরে সাসেক্স জেলার ব্রাইনে তার বাসা। কবি চললেন সেখানে। বিদেশের মাটিতে মেজ বৌঠান পরম স্নেহে দেবরকে টেনে নিলেন তার উদার কক্ষপুটে। প্রবন্ধের গোড়ার দিকে সে কথা বলে এসেছি। কৃতজ্ঞ কবি পরে তার 19 থেকে 23 বছরের সাহিত্য বিষয়ক প্রবন্ধের সংগ্রহ সমালোচনা 1294 পূজনীয়া শ্রীমতী জ্ঞানদানন্দিনী দেবীর করকমলে স্নেহের সামান্য প্রতিদান স্বরূপ উৎসর্গ করেছেন। জ্ঞানদানন্দিনী যখন কলকাতায় থেকেছেন তা স্নেহের আশ্রয় কবিকে বারবার আকর্ষণ করেছে। আসলে জ্ঞানদানন্দিনীর শাসনাধীন গৃহ শৃঙ্খলার মধ্যে আদর যত্নে লালিত হবার লোভ কবিকে বারংবার হাতছানি দিয়েছে।
তারপর তিনি কবে রবীন্দ্রনাথের সাহিত্যের সঙ্গী হয়ে গেছেন। একটু পরে সাহিত্য চর্চা প্রসঙ্গে সে কথা বলবো। তার আগে রবীন্দ্র নাটকের আদি যুগের পৃষ্ঠপোষকতায় জ্ঞানদানন্দিনীর ভূমিকা স্মরণ না করলে হয় মোর কৃতজ্ঞতা দোষ। ইন্দিরা দেবী চৌধুরানী রবীন্দ্র স্মৃতিতে লিখেছেন, মা আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়া অভিনয় করতে খুব ভালোবাসতেন। ঘরোয়া ধরনের বেশিরভাগ নাটক সত্যেন্দ্রনাথের বিরোজীতলার বিশাল বাড়িতে অভিনীত হতো। এখন সেখানে ক্যালকাটা ক্লাব, নীলাজ কুলোটা ভূমি, যখন যাহার তখন তাহার। এই বাড়ির একতলায় ঢুকতেই একটা লম্বা চওড়া বারান্দা ছিল। নাটক অভিনয়ের ব্যবস্থা হতো তারই একধারে স্টেজ খাটিয়ে। সুরেন্দ্রনাথকে কবি উৎসর্গ করেছিলেন বিসর্জন নাটক। মায়ার খেলার অভিনয় হয় এখানেই। রাজারও অভিনয় প্রথম এবাড়ির উঠোনেই হয়। কিন্তু সবচেয়ে জমেছিল রাজা ও রানীর অভিনয়। বই ছেপে বেরোয় 1889 সালের আগস্ট মাসে। কিছু পরেই এলো পুজোর ছুটি। সত্যেন্দ্রনাথ এসেছেন কলকাতায়। সুতরাং বীরজিতলার বাড়ির রাজা ও রানী অভিনয়ের প্রসঙ্গে সরগরম। 1 মাস ধরে খাওয়া দাওয়ার বড় ধুম। পাঠ তৈরি হয়ে গেছে সবার, তবু রিহার্সাল বন্ধ হয় না। পাছে খাওয়া দাওয়া বন্ধ হয়। ভূমিকালিপি উদ্ধার করি, একটা উদ্দেশ্য আছে। দেবদত্ত, সত্যেন্দ্রনাথ, ত্রিবেদী, অক্ষয় মজুমদার, সুমিত্রা জ্ঞানদানন্দিনী, কুমার প্রমথ চৌধুরী, রাজা রবীন্দ্রনাথ, ইলা প্রিয়ম্বদা দেবী, সেনাপতি নীতীন্দ্রনাথ। অবন ঠাকুর লিখছেন, একদিন আবার আর এক কাণ্ড। অভিনয় হচ্ছে, হাতে হাতে ড্রপ সিন পড়বি তো পর, একেবারে মেজো জ্যাঠাইমার মাথার উপর প্রায়। রবি কাকা তাড়াতাড়ি মেজো জ্যাঠাইমাকে টেনে সরিয়ে আনেন, আর একটু হলেই হয়েছিল আর কি। এই অভিনয়ে লুকিয়ে বাইরের কিছু লোকও ছদ্মবেশে ঢুকে গিয়েছিলেন, নইলে অভিনয়ের পরের দিন বঙ্গবাসী কাগজে ঠাকুরবাড়ির নূতন ঠাট নামে লেখা বের হবে কেন? তাতে প্রত্যেক ভূমিকায় অবতীর্ণ পাত্রের নাম পাশে পাশে দেয়া ছিল। তার অর্থ এই যে, কোন কোন নিষিদ্ধ সম্পর্কে স্বামী স্ত্রী সেজেছিলেন সেইটে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, যথা ভাসুর ভাতৃবধূ। বাংলা দেশটাকে বিলেত হয়ে গেল। বঙ্গবাসী একেবারে ধুরধুরি নেড়ে দিল। হায় বঙ্গবাসী, হায় যোগেন্দ্র চন্দ্র বসু, তুমি কোথায়? একবার এসে দেখে যাও জ্ঞানদানন্দিনী যে বাংলার ঘরে ঘরে। সব শেষে আমরা জ্ঞানদানন্দিনীর সাহিত্যপ্রীতি নিয়ে ভাবনা চিন্তা করি। একথা বোধ করি বেশ দুঃসাহসিকতার সঙ্গেই বলা যেতে পারে যে, ঠাকুরবাড়ির ছেলেমেয়েরা সাহিত্য সাধনায় ব্রতী হয়েছিলেন জ্ঞানদানন্দিনীর আগ্রহেই। আবার জ্ঞানদানন্দিনীর এই আগ্রহ জন্মে তার নিজের ছেলেমেয়েদের ঘিরে। ইন্দিরা দেবীর স্মৃতিচারণ। বিলেত থেকে ফিরে আসার পর মা আমাদের নিয়ে বছরখানেক সিমলে পাহাড়ে ছিলেন। তখন আমার বোধহয় 7 বছর বয়স। স্পষ্ট মনে আছে, মনে করে নিজেই আশ্চর্য হই, সেই বয়সেই মা আমাদের শেলির সেন্সিটিভ প্ল্যান্ট আর দ্য ক্লাউড, টেনিসনের মে কুইন আর দ্য ব্রোক পড়াতেন, কারণ এই কবিতাগুলি তিনি ভালোবাসতেন। শিক্ষা সম্বন্ধে মায়ের কতকগুলি মত ছিল, তাই তিনি বাংলায় অক্ষর পরিচয় না করেই কোলে বসিয়ে একেবারে ভারতী পত্রিকা পড়িয়ে যেতেন, আর আঁকাবাঁকা অক্ষরে আমারই সমবয়সী উষা দিদি, সুপ্রভা দিদি প্রভৃতি বোনেদের চিঠি লেখাতেন। অবশ্য মেজ বউ ঠাকুরানীকে অগ্রণী করে রবীন্দ্রনাথই পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন। বালক পত্রিকা পরিচালনের বিষয়ে রবীন্দ্রনাথের কৃতিত্ব অনেকেই স্মরণ করেছেন, কিন্তু যদি এর লেখক সূচির দিকে একবার লক্ষ্য করি, এক উদার হৃদয় আমাদের চিত্তকে স্পর্শ করবে। পত্রিকা 1292 বঙ্গাব্দের বৈশাখ থেকে চৈত্র, এই 12 মাসের জীবনযাপন করে বন্ধ হয়। এর বৈশাখ, জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই 3 সংখ্যায় মাত্র 2টি লেখার লেখিকা ছিলেন জ্ঞানদানন্দিনী। প্রথম বৈশাখ সংখ্যায় ব্যায়াম নামে এবং দ্বিতীয় একটা দীর্ঘ ধারাবাহিক রচনা আশ্চর্য পলায়ন পরপর 3 সংখ্যায় প্রকাশিত।
সারা বছরের মধ্যে জ্ঞানদা নন্দিনী আর লিখলেন না, কারণ এই পত্রিকা তিনি বের করেছিলেন প্রধানত ঠাকুরবাড়ির ছেলেদের সাহিত্য চর্চার জন্য, আত্মপ্রচারের জন্য নয়। নূতন পত্রিকার আবির্ভাব সম্ভব করে রবীন্দ্রনাথের লেখনীতে সঞ্চার করলেন নবতম প্রেরণা। অথচ তার একটা সাহিত্য মন বর্তমান ছিল। আমাদের বিস্মরণের অভাবিত শক্তি তার সাহিত্য চর্চাকে স্মরণীয় করে রাখেনি। তার সাহিত্য চর্চার কিছু নজির হাজির করি। ভারতী পত্রিকায় ইংরেজ নিন্দা ও দেশানুরাগ রাজনীতিতে তার অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। শ্রাবণ 1288। ওই পত্রিকার আশ্বিন 1288 সংখ্যায় লিখলেন স্ত্রী শিক্ষা, এবং অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত হল কিন্ডারগার্টেন শীর্ষক শিক্ষামূলক দুটি রচনা। শিশু মনস্তত্ত্বের উপর এমন সুন্দর প্রবন্ধ আজকালও দেখতে পাই না। সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সরাসরি মারাঠি থেকে অনুদ্ধৃত ধারাবাহিক রচনা ভারতী মাঘ চৈত্র 1290-91 ভাউ সাহেবের কথা। জ্ঞানদা নন্দিনীর রচনা বৈশিষ্ট্যে উজ্জ্বল দুটি শিশু সাহিত্য গ্রন্থের কথা এখানে বলে নিতে হবে। সাত ভাই চম্পা আর টাক ডুমাডুম বই দুটির কথা। প্রথমটির ভূমিকা লিখে অবনীন্দ্রনাথ বলেছেন আমাকে ছবি আঁকতে, তিনিই প্রথমে ঠেলে পাঠান। দ্বিতীয়টির ছবি আঁকেন নন্দলাল বসু স্বয়ং। এতে সেই বিখ্যাত গান আমরা ভুলিনি কখনো, নাকুর বদলে নরুন পেলাম টাক ডুমাডুম ডুম। বড়নাথের সুবীরের জন্য এসব লেখা। পুরনো রূপকথা নাটকে রূপ পেয়ে নূতন রসে সঞ্জীবিত হলো। এর সঙ্গে অবশ্য তার ছেলেবেলার কথা, স্মৃতিচিত্তের কথা না বললেই নয়। এই স্মৃতিমূলক রচনা পাঠে আমার তো ইচ্ছা করে জ্ঞানদা নন্দিনীকে সোজাসুজি কথক ঠাকুরানীর পিঁড়িটিতে বসিয়ে দিতে। শুনবেন নাকি একটুখানি? যখন বাড়ি থাকতুম একা একা, খেলনা নিয়ে খেলা ছাড়া আমার এক আমোদ ছিল ফাঁদ পেতে পায়রা ধরা। আমাদের পশ্চিমের ঘরে কেউ বাস করতেন না। সেখানে ধান, চাল ও নানা রকম জিনিস থাকত। তারই সামনের উঠোনে একটা লম্বা দড়ির একমুখে ফাঁস দিয়ে তার মধ্যে ধান ছড়িয়ে রাখতুম, আর তার আর এক মুখ ধরে আমি ঘরের দরজায় বসে থাকতুম। যেই একটা পায়রা ধান খেতে আসতো, অমনি আস্তে আস্তে দড়িটা ধরে টানতুম। অনেক সময় পায়রা ধান খেতে আসতে দেরি করত, কিংবা মোটেই আসতো না। তখন আমি মনে মনে খালি মা কালীর কাছে বারবার মানত করতুম, হে মা কালী, একটা পায়রা ধান খেতে আসুক। হে মা কালী, তোমায় জোড়া পাঁঠা আর এক বোতল মদ দেব, একটা পায়রা ধান খেতে আসুক। কাজেই দেখা যাচ্ছে জ্ঞানদা নন্দিনীর মনে দুটি দিক, তার শিশুচিত্ততা এবং পরিণত মনন, উভয়ই বাংলা সাহিত্যের দিগন্ত বিস্তারে প্রসন্ন সহযোগিতা জানিয়েছে। দূরত্বজ্ঞাপক গুরুজনেরা এবং হৃদয়ের সন্নিকৃষ্ট পুষ্পসম শিশুরা তার উদার হৃদয়ে সমভাবে স্থান পেয়েছিল। সলাজ বধূ একসময় স্বামীর সঙ্গে কথা বলতে পর্যন্ত সরম রাঙা হয়ে উঠতেন। সত্যেন্দ্রনাথের জবানিতে আমার মনে আছে তুমি কেমন লজ্জাশীলা ছিলে। তোমাকে কত বলিয়া একটু নূতন কাপড় কি জুতো কি মোজা পরিতে দিলে তুমি পরিতে চাইতে না। আমার সামনে এতটুকু খেতেও লজ্জা করিতে। পরে তিনি আপন যোগ্যতা বলে স্বামীর উপযুক্ত সহধর্মিণীতে উন্নীত হলেন। ঠাকুর বাড়িতে তার নিজের সৌন্দর্যবোধ দিয়ে একটা সৌন্দর্য লোক রচনা করলেন। কথা, গানে, প্রকৃতিতে মানুষে বেশবাসে। নিয়ম শৃঙ্খলার প্রতি দৃষ্টি কঠোর, অথচ বলির পাঁঠা আর হাড়িকাঠ দেখলে বড় ভয় ও দুঃখ হতো। জানি না বিসর্জনের অপর্ণার কথা রবীন্দ্রনাথ কার কথা ভেবে লিখেছিলেন। এখন সেই একই প্রশ্ন, এত রক্ত কেন? তারপর সত্যেন্দ্রনাথ চলে গেলেন 1923-এ। তার সাধের বোঝেনি পড়ে রইলেন আরও 18 বছরের নিঃসঙ্গতায়। 90 বছরের বৃদ্ধা জ্ঞানদা নন্দিনী চলে গেলেন ঠাকুরবাড়ির চত্বরে বেড়ে ওঠা সবগুলো শিকড়ে টান দিয়ে। আশ্চর্য লাগে যখন ভাবি রবীন্দ্রনাথকেও এই বছরেই চলে যেতে হয়েছিল। ঠাকুরবাড়ির জ্ঞানদা নন্দিনী দেবী শুধু ঠাকুর বাড়ির নয়, এই পৃথিবীর জ্ঞানদা নন্দিনী দেবী। তিনি চলে গেছেন, কিন্তু রয়ে গেছেন আমাদের শিকড়ে, মজ্জায় মজ্জায়।
আমরা তাকে চিরকাল স্মরণ করব, একইভাবে এখন যেমন স্মরণ করছি। যতদিন এই ভারতবর্ষ থাকবে, যতদিন বাংলা থাকবে, যতদিন বাঙালি থাকবেন, ততদিন জ্ঞানদানন্দিনী দেবী স্মরণীয় হবেন। অনেক অনেক ধন্যবাদ।